কিন্তু কার পার্কিং গুলো সাধারণত তাদের কার পার্কিং আলাদা ইয়াই থাকে, গ্যারেজই থাকে। তো বেসমেন্টে ওরা সাধারণত আপনার এইচভ্যাক এর সিস্টেমগুলো, প্লাম্বিং এর সিস্টেমগুলো রাখে। তারপর বাসাবাড়ির পুরাতন জিনিসগুলো স্টোর রুমের মতো ওরা বেসমেন্টে রাখে। বেসমেন্ট সাধারণত দুই রকমের হয়, একটা হলো ফিনিশ বেসমেন্ট আর একটা হলো আনফিনিশ বেসমেন্ট। ফিনিশ বেসমেন্ট বলতে আমরা বুঝি হলো যেটাতে আপনার যদি কংক্রিটের বেসমেন্ট হয়, মানে স্ট্রাকচারটা যদি কংক্রিটের হয়, তাহলে ওয়াল পর্যন্ত আপনার রং করা থাকবে। সিলিংটা যদি কংক্রিটের হয়, সিলিং প্লাস্টার করা থাকবে, রং করা থাকবে। আর সিলিংটা যদি ড্রাইওয়ালের হয়, প্লাইউডের হয়, তাহলে ওইখানে আপনার প্লাইউড থাকবে, ইনসুলেশন থাকবে এবং রং রং করা থাকবে। ফিনিশ বেসমেন্টের ক্ষেত্রে আনফিনিশ বেসমেন্ট মানে হলো এই যে এখন যে ছবিটা এখানে বর্তমানে দেখতেছেন, এটা হলো একটা আনফিনিশ বেসমেন্ট। এখানে দেখেন মাঝখানে আপনার ইয়ে আছে, কি যেন বলে, ফার্নেস আছে। ফার্নেসটা ফার্নেস তো কি জানেন জুনায়েদ ভাই? জি ভাই। সো ফার্নেসটা হলো আপনার প্রপার্টি হিটিং সিস্টেম আর কি। যেমন বাংলাদেশে আপনার সাধারণত আমরা এয়ার কুলার ইউজ করি প্রপার্টিকে ঠান্ডা রাখার জন্য। ইউএস এর মানুষরা সাধারণত সেন্ট্রাল এয়ার কন্ডিশন ইউজ করে, হিটিং সিস্টেমটা ইউজ করে, এই জন্য এই মেশিনটা বসানো থাকে আর কি। আচ্ছা, এখন এই বেসমেন্টে যাওয়ার জন্য দুই দিকে যাওয়া যায়। একটা প্রপার্টির ভিতর থেকে যাওয়া যায়, আরেকটা হলো প্রপার্টির বাহির থেকে যাওয়া যায়। প্রপার বাইরের দিকে যে দরজাটা বেসমেন্টে যায়, ওই ডোরটার নাম হলো সেলার ডোর বা বেলকো ডোর বা বাল্কহেড ডোর। যেমন এখানে রেড কালারের যেই ডোরটা দেখা যাচ্ছে, এটা এটা আপনার ওপেন করতে হয়। এটা একটা স্টিলের সেলার ডোর বা বিলকো ডোর বা বাল্কহেড ডোর, যেটা আপনার এটা খোলার পরে নিচে সিঁড়ি থাকে, সিঁড়ি দিয়ে আপনার নিচে চলে যেতে পারবেন। সাধারণত এই টাইপের সেলার ডোর বা বিলকো ডোর বা বাল্কহেড ডোর আমরা বিট দিয়ে থাকি 1500 থেকে 2500, 3000, 3500 পর্যন্ত বিট দিই। এই ডোরগুলো সাধারণত দুই রকমের হয়, একটা স্টিলের আর একটা হলো কাঠের। আর এই স্টিলের যদি হয়ে থাকে তাহলে এটা প্যাডলক এন্ড হ্যাস দিয়ে আপনার করা যাবে না, এটা চেইন দিয়ে করতে হবে। প্যাডলক জিনিসটা কি, যদি মুর্শিদ ভাই জানেন না, আমি একটু ছবিতে দেখা দিই। প্যাডলক উইথ হ্যাস, আমরা বাংলাদেশে যে চাবি তালা যে ইউজ করি, এটা হলো বাংলাদেশে যেটা ইউজ করি ওটা হলো প্যাডলক। আর হ্যাস হলো ওই যেটা আপনার হ্যান্ডেল দিয়ে আমরা করি আর কি, আংটা দিয়ে মূলত চাবিটাকে, ডোরটাকে সিকিউর করি, ওটা হলো হ্যাস। এখন সি জিনিসটা কি? সি জিনিসটা হলো কস্ট এস্টিমেটর, যেটা আমরা মনে করেন বিট বিট দেই, বিটের প্রাইসটা কিরকম হবে, ওভার অ্যালাউবল হলে তখন আমরা একটা স্ট্যান্ডার্ড প্রাইস মেনটেন করি। আহ, এটাকে অনেকে স্টোন ডোরও বলে, মানে লাইন আইটেমটা স্টোন ডোর নিতে হয়। স্টোন ডোর জিনিসটা হলো, একটু দেখাই আপনাদেরকে। স্টোন ডোর জিনিসটা হলো এক্সট্রা ডোর আর কি, এক্সট্রা সিকিউরিটির জন্য। যেমন আমাদের বাসা বাড়ির মধ্যে আমরা বাংলাদেশে কি করি, আমাদের অনেক বাসার মধ্যে এরকম পাবেন যে কলাপস গেট থাকে, কলাপস গেটের ভিতরে দেখা গেছে আরেকটা দরজা থাকে। তো কলাপস গেটটা মনে করেন আমরা স্টোন ডোর হিসেবে ইউজ করতে পারি। ইউএসএ তে বা ইউকে বা মিডল ইস্টে আপনার দেখা গেছে দরজার বাইরে আরেকটা স্ক্রিন ডোর থাকে, অথবা প্লাস্টিক টাইপের ডোর থাকে বা কাচের দরজা থাকে। ওই টাইপের দরজার ফ্রেমকে বলা হয় স্টোন ডোর। তো আমরা যখন সি করব তখন এই মানে সেলার ডোর ডাইরেক্ট সি তে লাইন আইটেম নাই, আমরা স্টোন ডোর হিসেবে ইউজ করে প্রাইসটা একটু বাড়ায় দিব আর কি। আচ্ছা, তারপর হলো সামপাম। সামপামের কাজটা কি? সামপাম হলো প্রপার্টিতে আমরা আহ, পানির সরবরাহ, সিটি থেকে যখন পানি দেয়, পানিটা যখন পুরো প্রপার্টিতে সরবরাহ করার জন্য আমরা সামপাম ইউজ করি। বাংলাদেশে যেমন পেট্রোল পাম্প, গাজী পাম্প আমরা ইউজ করি ঢাকা ওয়াসার পানি বা বিভিন্ন পানি সরবরাহ করার জন্য নিচে থেকে পানি উঠাই পরে প্রপার্টির সব পানির ব্যবস্থা করে থাকি। তো সাম্পাম
একটা ম্যান্ডেটরি জিনিস প্রপার্টিতে থাকতে হবে, কারণ প্রপার্টি তাইলে তো ওয়াটার আপনার আনবেন কিভাবে, নিচে থেকে পানি তুলবেন কিভাবে। তো সাম্পাম সাধারণত আপনার একটা বাসাবাড়িতে, প্রিজার্ভেশনের বাসাবাড়িতে, ভ্যাকেন্ট প্রপার্টিতে 0.5 হর্স পাওয়ারের একটা সাম্পাম থাকে। এখন প্রপার্টিতে যদি সাম্পাম না থাকে তাহলে আপনি কি কি টাইপের বিট দিবেন, সাম্পাম একটা ইনস্টল করার জন্য কি কি জিনিস লাগবে। তো সাম্পাম ইনস্টল করার জন্য লাগবে হলো একটা সাম্পাম, তারপর একটা সাম্পাম বেসিন, তারপর ডিসচার্জ লাইন, এরপরে হলো জেনারেটেড ডেব্রি। কারণ সাম্পাম যেখানে ইনস্টল করবেন বেসমেন্টে, বেসমেন্টে সাধারণত কংক্রিটের হয়ে থাকে। কংক্রিটের তখন কি করতে হবে, কংক্রিটকে ড্রিল করে আমার একটা বেসিন তৈরি করতে হবে যেখানে আমি সাম্পামটা রাখবো। তো তখন বেসিনটা আমি ড্রিল করে একটা হোল করলাম। হোল করার পরে, ড্রিল করলে পরে তো কংক্রিটের ইয়া হবে, কংক্রিট হবে, তার মানে কি জেনারেটেড ডেব্রি হবে। এই জেনারেটেড ডেব্রি তো আমার ফালাইতে হবে, এটার জন্য এক্সট্রা টাকা লাগবে, ক্লায়েন্টকে এটার জন্য আমি চার্জ করব। ডিসচার্জ লাইন হলো আপনার সাম্পাম্প তো ইলেকট্রিসিটির সাথে কানেক্টেড থাকতে হবে। সো এই জন্য আমাদের ইয়া করতে হবে, কি যেন বলে, এই ইলেকট্রিসিটি মাস্ট বি অন অন দ্য প্রপার্টি। আমরা ক্লায়েন্টকে জানাই দিব যে ইলেকট্রিসিটি অন থাকতে হবে। তো এই চারটা পাঁচটা যে লাইন আইটেম, এই লাইন আইটেমগুলো আমরা সাম্পাম ইনস্টলের জন্য আমরা বিট দিব। যেমন এখানে ছবিতে আপনার দেখা যাচ্ছে যে আমাদের সাম্পাম সাধারণ এই যে একটা ছবি, এটা হলো সাম্পাম। এই নিচে যে গর্ত করা আছে এটা হলো একটা বেসিন। এখানে গর্তটা আপনার অনেকে আয়তকার বা স্কোয়ারও করে, অনেকে আবার গোলাকৃতিও করে, এরকম গোলাকৃতিও করে। তারপরে আপনার এই যে কালো যে লাইনটা আছে এটা হলো ডিসচার্জ লাইন। ডিসচার্জ লাইনটা দেখেন ইলেকট্রিসিটির সাথে কানেক্টেড আছে। এটা হলো সিলভার কালার যেটা, এটা হলো ইলেকট্রিক মিটার বক্স। তো এই আর সাম্পামের ডিসচার্জ লাইনের পানি যদি এক্সট্রা বেশি পানি ওভার ফ্লাডেড হয়ে যায়, তখন দেখেন নিচে একটা ছবি দিয়ে আছে যে এই ছবি দিয়ে পানি বের হবে। যেমন আমরা বাংলাদেশে কি করি, আপনার মোটর যখন ছেড়ে রাখি তখন মোটর যখন পানি বেশি হয়ে যায়, মানে আমাদের যে ইয়াটা আছে কি যেন বলে, আমাদের গ্রাউন্ডে যদি আপনার যে ফিল্টারগুলো, আমরা যে ড্রামগুলো রাখি, ড্রামগুলো ভর্তি হয়ে গেলে দেখা গেছে আমরা কিভাবে বুঝবো যে আমাদের যথেষ্ট পানি হয়েছে, তখন বাইরে দিয়ে আমরা একটা পানির রাখি, ডিসচার্জ লাইন রাখি, যে পানি যখন বেশি পড়ে তখন বোঝা যায়, পানি যখন বাইরে পড়ে যায় তখন আমরা মোটরটা বন্ধ করে দিই। সো সেম কেস এটার জন্য। বুঝতে পারছেন এই জিনিসটা? হ্যাঁ ভাইয়া বুঝছি। মোর্শেদ ভাই বুঝতে পারছেন? আচ্ছা, নেক্সট হলো বেসমেন্ট মোল্ড। মোল্ড মানে হলো ছত্রাক। মোল্ড আপনার কি জন্য হইতে পারে, মোল্ড হইতে পারে প্লাম্বিং ড্যামেজের জন্য হইতে পারে, প্রপার্টি প্লাম্বিং লাইন মিসিং আছে বা লিকেজ আছে, রুফ লিকের জন্য হতে পারে, ছাদে ড্যামেজ আছে, তারপরে ওয়াটার সিপেজ হইতে পারে। ওয়াটার সিপেজে হলো বাংলাদেশের ভাষায় হলো আমরা বলি দেয়াল ড্যাম হয়ে গেছে। অনেক সময় দেখা গেছে দেয়ালের রং উঠে গেছে, স্যাঁতসেঁতে হয়ে গেছে, চুয়ে চুয়ে পানি আসতেছে, এটাই হলো ওয়াটার সিপেজ। তো এই রিজনগুলো বা প্রিভিয়াস ফ্লাড হলো এই যে সাম্পাম যদি আপনি মোটর ছাইড়াই রাখেন, আর মোটরের ডিসচার্জ লাইনটা যদি বাসার ভিতরে রাখেন বা আশেপাশে রাখেন, দেখা গেছে বাসা বাড়িতে ফ্লাডেড হয়ে যাবে। বা আপনার সিলিং, সিঙ্কের বা বেসিনে পানি ছেড়ে রাখছেন, অনেক সময় বাচ্চারা ছেড়ে রাখে, পুরা বাসা দেখা গেছে পানি ভর্তি হয়ে গেছে। তো এটা হইতে পারে যে প্রিভিয়াস ফ্লাড বা ফ্লাডের জন্য। দেখেন এখানে যে ছবিটা আছে, ছবিতে দেখা যাচ্ছে যে এরোগুলো, এইভাবে এরোর সমস্যা হয় হলো ফ্লাড হইলে পরে। পানির লাইন যদি ছেড়ে রাখেন তখন এরকম ফ্লাড হলে পরে এরকম যতটুকু জায়গা পানির নিচে ছিল অতটুকু জায়গা আপনার মোল্ড হয়ে গেছে। তো এখন এটা ট্রিটমেন্টটা কি হবে? এটা যদি কংক্রিটের ওয়াল হয় তাহলে কংক্রিটের ওয়াল তো আর আমি ভাঙ্গা এই ছত্রাক সরাইতে পারবো না। তো কংক্রিটের ওয়াল হলে আমরা কি করব, ব্লিচ করব এবং ড্রাই লক করব। ব্লিচ জিনিসটা কি? ব্লিচ জিনিসটা হলো আমরা জীবাণুনাশক যে ইউজ করি, ব্লিচ ক্লিন, বাংলাদেশে ইউজ হয় আপনার ক্লোরক্স আছে, তারপরে কি আছে, ইন্ডিয়ান কিছু জিনিস আছে যে লাইজল আছে, যেগুলো আমরা জানালার কাঁচ টাচ গাড়ি টাড়ি পরিষ্কার করি, এটা জীবাণুনাশক আমরা ইউজ করি। আমরা স্যাভলনও ইউজ করি, স্যাভলন ডেটল এগুলো ইউজ করি, এগুলো সেম টাইপ প্রোডাক্ট।
স্প্রে করি আর কি। আর কিলসের বদলে আমরা ইউজ করি ড্রাইলক। ড্রাইলক বলছিলাম যে ড্রাইলক হলো একটু মোটা হোয়াইট কালার পেইন্ট, যেটা দিয়ে আমরা পেইন্ট করলে পরে তখন ওয়ালে যদি কোনো ছিদ্র টিদ্র থাকে, ওয়ালে যদি ছোট ছোট ছিদ্র থাকে, বড় ছিদ্র থাকলে তো আমাদের প্লাস্টার করতে হবে। যদি একদম ছোট ছোট ছিদ্র থাকে তাহলে আপনার এই যে ওই যে পেইন্ট, মোটা পেইন্ট আছে, এই পেইন্ট দিলে আমাদের আহ, মানে মোল্ড আর সহজে হবে না। তার পাশাপাশি আমরা কি করব, ডিহিউমিডিফায়ার ইনস্টল করব। তো ডিহিউমিডিফায়ার জিনিসটা কি, ডিহিউমিডিফায়ার মানে হলো হিউমিডিটি প্রপার্টিকে শুষ্ক রাখে, ডিহিউমিডিফায়ার। সো ডিহিউমিডিফায়ার হলো আপনার আমরা যখন বাসা বাড়ি থেকে 10-15 দিনের জন্য আহ, নিজের এলাকায় যাই, যখন রুমটা বদ্ধ থাকে তখন কি হয়, রুমটা স্যাঁতসেঁতে হয়ে যায়, বাজে দুর্গন্ধ হয়ে যায়। তো আমরা কি করি সাধারণত এইসব ক্ষেত্রে, আইসা সবসময় দরজা জানালা খুলে রাখি। গাড়ির ক্ষেত্রে আমরা কি করি, বা ওয়াশরুমের ক্ষেত্রে আমরা কি করি, এয়ার ফ্রেশনার ইউজ করি, যেন রুমটা সুগন্ধিতে থাকে। আর ডিহিউমিডিফায়ার জিনিসটা হলো এই সুগন্ধির পাশাপাশি প্রপার্টিকে শুষ্ক রাখে। এবং ডিহিউমিডিফায়ার ইনস্টল করার জন্য, এটার জন্য ইলেকট্রিসিটি লাগবে, ইলেকট্রিসিটি মাস্ট বি টার্ন অন দ্য প্রপার্টি। এই জিনিসটা হলো কংক্রিট বা স্টোনের যদি, বা প্লাস্টার যদি হয় বেসমেন্টে তাহলে এরকম। আর এটা যদি ড্রাইওয়াল হয়, মানে কাঠের হয়, কারণ ইউএস এর ম্যাক্সিমাম প্রপার্টিগুলো কাঠের হয়। সো ড্রাইওয়াল যদি হয় তাহলে এই ব্ল্যাক মোল্ড থাকলে পরে এই ড্রাইওয়াল আমরা কেটে ফেলবো। ড্রাইওয়াল আমরা কেটে তারপরে ব্লিচ করব এবং কিলস দিব। কিলস বলছিলাম হলো ড্রাইলক তো মোটা পেন, কিলস হলো একটু পাতলা পেন, এটা হলো কিলস। এই টাইপের হোয়াইট কালার পেন দিব, এটা হোয়াইট কালার, ড্রাইলকও হোয়াইট কালার, ড্রাইলকের প্রাইস একটু বেশি, এটার প্রাইস কম। আর এটা এই মোল্ড যদি ক্যাবিনেটে হইতো বা মূল যদি ক্যাবিনেটে হইতো বা কোনো কি বলে কাঠের উপরে হইতো, কাঠ কালার, তাহলে আমরা শুধু ব্লিচ করতাম, কিলস বা ড্রাইলক করতাম না। কেন? কারণ কাঠের নিজস্ব একটা সৌন্দর্য আছে, কাঠের একটা কালার আছে। তো এটা যদি আমরা হোয়াইট কালার করে ফেলি তাহলে তো কাঠের সৌন্দর্য তো আর থাকে না। আর যদি একদম পচে যায় কাঠ, তাহলে তো আমরা রিমুভ অ্যান্ড রিপ্লেস করে ফেলবো, ক্যাবিনেট নতুন করে ভেঙে ক্যাবিনেট নতুন করে আবার ইনস্টল করা যায়। এই জিনিসটা ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া। এই যে কাঠের হলে কোনটা করতে হবে বললেন? এই যে শুধু কেলস ব্লিচ। যেটা। ও আচ্ছা। হ্যাঁ, ব্লিচ করব, কিলস ড্রাইলক কিছুই করব না, ড্রাইলক শুধু করব কংক্রিট ওয়ালে। কিলস করব হলো যদি প্লাইউড, মানে ড্রাইওয়াল হয়, ড্রাইওয়াল হলে ইয়া করব কিলস করব। আর কাঠের উপরে কেবিনেট বা কাঠের কোনো ফার্নিচার হলে এখানে যদি মোল্ড হয়, মানে পানির সংস্পর্শে যদি মোল্ড হয়, কারণ মোল্ডটা হবেই পানির সংস্পর্শে, প্লাম্বিং ড্যামেজ হতে পারে, রুফ লিক হইতে পারে, ওয়াটার সিপেজ হইতে পারে, প্রিভিয়াস ফ্লাড হইতে পারে। এই রিজনেই আপনার মোল্ড হবে, অন্য কোনো রিজন নাই। আচ্ছা। আচ্ছা, বেজমেন্টে বলছিলাম যে আনফিনিশ বেজমেন্ট, দেখেন আনফিনিশ যখন সিলিং এর মধ্যে এরকম ফ্রেম থাকে, যেমন বাংলাদেশের সিলিং এর মধ্যে আমরা কি আমাদের বাসার সিলিং থাকে হলো আইদার আপনার এই কাঠের ফ্রেম দিয়ে, খুব কমই বাংলাদেশে সিলিং ইউজ করা হয়। পুরাতন অনেক বিল্ডিং এর মধ্যে, আমাদের একটা পুরাতন বাসা ছিল, ওইটার মধ্যে আমরা সিলিংটা কাঠের ফ্রেম দিয়ে, তার উপরে আপনার ওই যে বাঁশ, বাঁশ দিয়ে যে বেড়া বানায় না, ওই বেড়া দিয়ে আমরা করছিলাম। উপরে টিন ছিল, পুরাতন আমাদের বিল্ডিং যখন ইয়ার বিল্ডিং ছিল কিন্তু উপরে টিন এরকম ছিল। আর ইউএস এর তো ম্যাক্সিমাম বাসা বাড়ি বলছি যে কাঠের ফ্রেমের হয়। সো কাঠের ফ্রেমের হলে পরে এই কাঠের ফ্রেমের উপরে দেখেন এটা যে আনফিনিশ বেসমেন্ট কিভাবে বলবো, কারণ এটার উপরে ড্রাইওয়াল নাই, শুধু কাঠ দেখা যাচ্ছে, এটার উপরে কিন্তু আপনার ইনস্টলেশন থাকতো, ড্রাইওয়াল থাকতো। তো হয়তো মোল্ডের জন্য এই কাঠগুলো ধীরে ধীরে পচে যাচ্ছে, এই
কলাম বিম এবং ইয়াগুলো। তো তখন এখানে আমরা কি করব, যদি এটা একদম নষ্ট হয়ে যায় তাহলে তো আমাদের রিমুভ রিপ্লেস করতে হবে, আর যদি এটা মোটামুটি ঠিক থাকে তাহলে এটার উপরে শুধু ব্লিচ আর কিলস করব। ব্লিচ আর কিলস করলে পরে মোটামুটি আমাদের মোল্ড আর নতুন করে হবে না। আর মোল্ডের সোর্স কিন্তু অবশ্যই আমাদের রেমিডিয়েট করতে হবে বা প্রতিকার করতে হবে। মনে করেন আপনার প্রপার্টির রুফ ড্যামেজ আছে, ছাদে ড্যামেজ আছে, ছাদ থেকে পানি পড়ে পড়ে ফ্লোর ড্যামেজ হয়ে গেছে, ফ্লোর কাঠের ছিল, ফ্লোর ড্যামেজ হয়ে গেছে। এখন আপনি ফ্লোর ঠিক করছেন কিন্তু ছাদ ঠিক করেন নাই, তাহলে তা 2 দিন পরে আবার বৃষ্টি হলে পরে আবার তো পানি এসে আপনার ফ্লোর নষ্ট করবে। মানে কি, আপনাকে প্রতি প্রতিরোধ যেমন করতে হবে, সাথে সাথে প্রতিকারও করতে হবে, ছাদটাও ঠিক করতে হবে। তো এই জন্য মোল্ডের যে জিনিস, মোল্ড রেমিডিয়েশন করব, প্রতিকার করব। সোর্স অফ মোল্ড, কি জন্য মোল্ডটা হচ্ছে এটাও আমাদের রেমিডিয়েট করতে হবে, প্রতিকার করতে হবে। আর এখানে আরবি যেটা বলছে, আরবি মানে হলো রিপেয়ার বেস। আমি বলছিলাম যে প্রাইসিং এর ক্ষেত্রে আমরা দুইটা ক্যালকুলেটর ইউজ করি বা এস্টিমেট ইউজ করি, একটা হলো রিপেয়ার বেস বা ব্লু বুক, আরেকটা হলো কস্ট এস্টিমেটর। আমি একটু অনলাইনে দেখাই এই জিনিসগুলো কিভাবে আছে। রিপেয়ার বেস এটাও যদিও আপনার টাকা দিয়ে কিনতে হয়, দুইটাই। এই যে দেখেন এই জিনিসটা, এটা ইউজার আইডি পাসওয়ার্ড আপনার টাকা দিয়ে কিনতে হবে। আর আরেকটা হলো কস্ট এস্টিমেটর। কস্ট এস্টিমেটর এমনি অনলাইনে অনেক ফ্রি পাওয়া যায়, কিন্তু ফ্রিতে বেশি দিন কাজ করা যাবে না। এই যে কস্ট এস্টিমেটর, বিভিন্ন কোম্পানি এরকম কস্ট এস্টিমেটর করে। তবে কিছু কয়েকটা কোম্পানি আছে, কয়েকটা কোম্পানি আছে যাদের কস্ট এস্টিমেটর, কয়েকটা না, একটা কোম্পানি আছে, একটা ন্যাশনাল কোম্পানি, যাদের কস্ট এস্টিমেটর ফ্রি। মানে আপনি তাদের সাথে অনবোর্ড হলে পরে তাদের কস্ট এস্টিমেটর ফ্রি। যেমন ক্লায়েন্টের নাম হলো আল্টিসোর্স। এই আল্টিসোর্স কোম্পানিটা টোটালি ইন্ডিয়া মেনটেন করে। আল্টিসোর্স অ্যাসেট ম্যানেজমেন্ট, এই যে এই কোম্পানিটা, এই যে এটা, এই কোম্পানিটা ভাই 100% আমি আগের ইন্ডিয়া ম্যানেজ পেজেই করে। আছি, বুঝি না, বুঝছি। এই বুঝছি। কি বলেন? আমি আগের পেজেই ছিলাম। হ্যাঁ, এই কোম্পানিটা 100% ইন্ডিয়া মেনটেন করে। মানে এই ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়া অনেক আগে গেছে। মানে আমি আমি যখন কাজিটিতে ছিলাম তখন আমাদের কাছে কয়েকটা কোম্পানি, আমরা ডিরেক্টলি কাজ করতাম। তো আমরা কাজেটি যখন আমরা নিজেরাই বড় কোম্পানি হয়ে গেছি তখন থার্ড পার্টিগুলো আমরা ছেড়ে দিছি। এই থার্ড পার্টিগুলো সবগুলো ইন্ডিয়া নিয়ে নিছি। সার্ভিস লিঙ্ক একটা কোম্পানি আছে, ন্যাশনাল কোম্পানি। সার্ভিস লিঙ্কের 80%, সার্ভিস লিঙ্কের 80% আপনার করে ইন্ডিয়ান। 1000+ এমপ্লয়ি কাজ করে সার্ভিস লিঙ্কে, ইন্ডিয়ান। তারপরে ফার্স্ট ইন্টেলিজেন্স একটা কোম্পানি আছে, মনে করেন 400-500 এমপ্লয়ি, সব ইন্ডিয়ান। এই যে দেখাচ্ছি সার্ভিস লিঙ্ক, এটাও ইন্ডিয়ান। ফার্স্ট ইন্টেলিজেন্সটাও দেখাই। ফার্স্ট ইন্টেলিজেন্সের সাথে আমি ডিরেক্টলি কাজ করছি 3 বছর। এই ফার্স্ট ইন্টেলিজেন্সও আপনার ইন্ডিয়ান। কি ব্যাপার, আমার ভেরিফাই করতে বলতেছে। এই যে এই কোম্পানিটা, ওদের সাথে আমি কাজ করছি 3 বছর, ওরা একটা বড় কোম্পানি। ইভেন এই সাইটটাও করছে ইন্ডিয়ানরা, এবং এই কোম্পানির বড় বড় পদে আছে ইন্ডিয়ান বিভিন্ন মানুষরা। আচ্ছা, মেইন কাজে আসি। ইন্ডিয়া কি করছে না না করছে দেখে কোনো লাভ নাই। আচ্ছা, যেটা বলছিলাম ওই যে আমাদের ওই বেসমেন্টের ক্ষেত্রে ব্লিচ করব, ক্লিন করব, কোথায় কিলস করব, কোথায় ড্রাইলক করব, কোথায় ড্রাইওয়াল রিমুভ করব। হ্যাঁ, এখন ড্রাইওয়াল রিমুভের সাধারণ, ড্রাইওয়াল রিমুভ করার পরে অনেক সময় দেখা গেছে ব্লিচ কিলস করার পরে অনেক ক্লায়েন্ট আছে ড্রাইওয়াল ইনস্টলেশনের বিট দিলে অ্যাপ্রুভাল করে, নতুন করে ড্রাইওয়াল ইনস্টলেশনের। আমরা চেষ্টা করব যে বিটগুলো দেওয়ার জন্য আর কি। এবং আমাদের মাস্ট বি অ্যাড্রেস করতে হবে, ডিহিউমিডিফায়ার ইনস্টল করতে হবে, এবং মোল্ডের সোর্স বলতে হবে, এবং মোল্ডের সোর্সের বিটও দিতে হবে। ক্লায়েন্টকে জানাই দিতে হবে যে এই রিজনে মোল্ডটা হচ্ছে। ইনস্টলেশন,
ইনসুলেশনটা কেন ইউজ করা হয়? অনেকগুলো রিজন আছে। একটা রিজন হলো সাউন্ড প্রুফের জন্য। এটা বাংলাদেশে যেমন আপনার যাদের স্টুডিও আছে তারা মূলত এই ইনসুলেশন টাইপের জিনিস ইউজ করে। কিন্তু ইউএসএ তে ইউকে তে আপনার ইনসুলেশনটা ইউজ করা হয় হলো ওদের দেশে তাপমাত্রা তো অনেক ঠান্ডার সময় অনেক ঠান্ডা থাকে। সো তখন দেখা গেছে যে এই বাইরের তাপমাত্রা যেন ঘরের ভিতরে না ঢুকতে পারে, এই জন্য মূলত ওরা ইনসুলেশন ইউজ করে। ইনসুলেশন আপনার দুই রকমের। একটা হলো ফাইবার গ্লাস ব্যাটস, আর একটা হলো ব্লোন ইনসুলেশন। ব্লোন ইনসুলেশন 1980-র আগে থেকে ইউজ হইতো, এখন আর ইউজ করা হয় না। ব্লোন ইনসুলেশন হলো এই তুলো টাইপের, একদম গুঁড়া তুলো যেটা, এটা হলো আপনার ব্লোন ইনসুলেশন। এটার এখন আর ইউজ হয় না। এটা ইউজ না হওয়ার কয়েকটা কারণ আছে। সেটা একটা হলো এই টাইপের ইনসুলেশন গুলো আপনার শরীর চুলকায়, ত্বকের ক্যান্সারের সমস্যা করে। আরেকটা হলো আপনার হাঁচি কাশি আসতে পারে, আপনার ঠান্ডা লেগে যাবে, কারণ এটা অতিরিক্ত ধুলা থাকে। আর এই টাইপের যে ইনসুলেশন এখন রানিং বাংলাদেশেও ইউজ করা হয়, বাংলাদেশের যে ম্যাট্রেস ফোম গুলো, এই টাইপের ইনসুলেশন গুলো ইউজ করা হয়। আচ্ছা, ওয়ালের জন্য যে মডেলটা ইউজ করা হয় এটা হলো R19। সিলিং এর জন্য যেটা ইউজ করা হয় এটা হলো R30। আমরা এখন বর্তমানে যে ইনসুলেশন ইউজ করি এগুলো হলো ফাইবার গ্লাস ব্যাটস। ওয়ালের জন্য R19, সিলিং এর জন্য R30। এই জিনিসটা মনে রাখলেই হবে। আচ্ছা, তারপরে ব্ল্যাক মোল্ড যদি আপনার ওয়ালে থাকে, বলছিলাম যে কিলসের পরিবর্তিতে আপনার কংক্রিট ওয়ালে থাকলে কিলসের পরিবর্তিতে ড্রাইলক ইউজ করতে হবে। আর যদি এটা ইয়া হয়, ড্রাইওয়াল হয়, তাহলে কিলস করতে হবে। আচ্ছা, বয়লার আর ফার্নেসের মধ্যে পার্থক্য কি? ফার্স্ট ক্লাসের মধ্যে উইন্টারাইজেশন ক্লাস যখন করানো হয়েছিল তখন বলা হয়েছিল যে বয়লার জিনিসটা কি, ফার্নেস জিনিসটা কি। বয়লার জিনিসটা হলো প্রপার্টিকে গরম রাখার জন্য গরম বাষ্প পানির সাহায্যে প্রপার্টি গরম রাখে, বয়েল করে। আর ফার্নেস হলো হিট পাম্প, গরম বাতাসের সাহায্যে প্রপার্টিটা গরম করে। এটা একটা মেজর রিজন ছিল। আরেকটা রিজন ছিল বয়লারে আপনার এক্সপানশন ট্যাঙ্ক থাকে, বয়লারের কপার লাইন থাকে, ফার্নেসে থাকে হলো আপনার এয়ার ডাক্ট। এই দুইটা মেজর ডিফারেন্ট বয়লার আর ফার্নেসের মধ্যে। এখানে ছবিতে যদি দেখায়, হাতের বাম পাশে যে ছবিটা, এই ছবিটা হলো আপনার ফার্নেস। দেখেন ফার্নেসটা সাইজে অনেক বড় এবং উপরে এয়ার ডাক্ট আছে। এই ডাক্টিং সিস্টেমের মাধ্যমে প্রত্যেক রুমে রুমে আপনার গরম বাতাস যায়। আর হাতের ডান পাশে যে ছবিটা আছে, এই ছবির যে ছোট বাক্সটা, এটা হলো বয়লার। এটা তো এই হলো বেসিক ডিফারেন্স। হাতের বাম পাশে যে ছবিটা আছে এটার মধ্যে দেখেন এটা একটা বয়লার। উপরে একটা গোলাকৃতির যে ছোট একটা ইয়ে আছে, এটা হলো এক্সপ্যানশন ট্যাঙ্ক। আর ডানে যেটা বড় একটা গোলাকৃতি জিনিস আছে এটা হলো হট ওয়াটার হিটার, যেটা বাংলাদেশে আমরা গিজার বলি। আর গোল্ডেন কালার যে ইয়াগুলো পাইপলাইন গুলো আছে সেটা হলো আপনার কপার ওয়্যার। হাতের ডান পাশে যে ছবিটা এটাও একটা বয়লার, কিন্তু এই বয়লারের ঠিক পিছনে আরেকটা ফার্নেস আছে। এখন এরকম হাজার একটা প্রপার্টি থাকে যেখানে বয়লারও থাকে ফার্নেসও থাকে, তখন আমরা কিভাবে বুঝবো যে এটা কোন অপারেটিং সিস্টেমে চলতেছে? এরকম হয় না অনেক পিসিতে আপনার উইন্ডোজও আছে, আবার ইয়াও আছে, অ্যাপলের ম্যাক, অ্যাপলের ম্যাক দেওয়া। তো তখন আপনার কন্ট্রাক্টর থেকে জেনে নিতে হবে যে কোনটা আসলে রানিং আছে। এটা কারণ দুইটার প্রাইসও ভেরি করে।
যে কোনটা অ্যাক্টিভলি রানিং আছে। দুইটা তো একসাথে রান করা সম্ভব না। আপনি একই সাথে কিন্তু দুইটা উইন্ডোজ মানে দুইটা একসাথে রান করতে পারবেন না। হ্যাঁ, দুইটা থাকতে পারে কিন্তু আপনার ইউজার আইডি ডিফারেন্ট হবে। কম্পিউটারে তো ইউজার আইডি চেঞ্জ করা যায়, এটা তো জানেনই। প্রত্যেকটা ইউজার আইডির জন্য মনে করেন আপনার অ্যাডমিন 1 এর জন্য উইন্ডোজ দিলেন, অ্যাডমিন 2 এর জন্য ম্যাক। এই মুর্শেদ ভাই বুঝতেছেন? আচ্ছা, এখন কথা হলো এই ফার্নেস বা বয়লারে যদি ড্যামেজ থাকে তাহলে এটা কারা ঠিক করে বা কিভাবে ঠিক করে? এটা যেহেতু একটা হিটিং সিস্টেম প্রপার্টি, এখন এই টাইপের জিনিসের ক্ষেত্রে কন্ট্রাক্টর যদি আমাদেরকে ডিটেলস বিট দেয় দিতে পারবো, আর নাহলে সাধারণত আমরা কোনো এইচভেক কোম্পানিকে আমরা হায়ার করব, একটা লাইসেন্স এইচভেক কোম্পানিকে আমরা হায়ার করব, ইন্সপেকশনের বিট দিব, আর নাহলে টোটাল রিপ্লেসমেন্টের বিট দিব, কারণ এটা রিপেয়ারেবল কোনো জিনিস না। কারণ সেন্ট্রাল এসি সাধারণত রিপেয়ারেবল, মানে যদি পুড়ে যায় এটা রিপেয়ার করা যায় না। ছোটোখাটো জিনিস যদি নষ্ট হয়ে যায় ওইটা আপনার রিপ্লেস করা যায়, কিন্তু যদি কোনো কারণে পুড়ে যায় এটা সাধারণত 15 বছরের ওয়ারেন্টি থাকে। ইউএস এর মানুষরা এই টাইপের কোন টাইপের এইচভ্যাক গুলো বেশি ইউজ করে? গুডম্যান একটা কোম্পানি আছে, গুডম্যান, এই কোম্পানির এইচভ্যাক গুলো সাধারণত ওরা ইউজ করে আর কি। যেমন আপনার এখানে যদি আমি একটু গুগলে দেখাই, যেমন বাংলাদেশে আপনার এই স্প্লিট এসি ইউজ করে। বাংলাদেশে আমাদের যে এসি গুলা ইউজ করা হয়, দেখেন এগুলা স্প্লিট। উপরেরটা হলো, এটা হলো এয়ার কন্ডিশন, আর নিচেরটা হলো কন্ডেন্সার। ঠিক আছে? এটা থাকে আউটডোরে, এটা থাকে ইনডোরে। ঠিক আছে? কিন্তু ইউএস এর ইউএস এর মানুষরা সাধারণত এগুলো ইউজ করে, কিন্তু যখন সেন্ট্রাল এসি ইউজ করে তখন মনে করেন আপনার ওই যে এইচব্যাকের এই সিস্টেমগুলো ইউজ করে আর কি। আচ্ছা, হট ওয়াটার হিটার, যেটা আমরা বাংলাদেশে রেগুলারলি ইউজ করি, গিজার হিসেবে বলি। হট ওয়াটার হিটার সাধারণত বা ওয়াটার হিটার সাধারণত আপনার তিন টাইপের হয়: ইলেকট্রিক ওয়াটার হিটার, গ্যাস ওয়াটার হিটার এবং ওয়েল সিস্টেম। ইলেকট্রিক ওয়াটার হিটার কিভাবে দেখলে বুঝবো? কারণ তিনটা দেখতে একই রকম মনে হয়। যেটার মধ্যে ইলেকট্রিক ওয়্যারিং থাকে ওইটা হলো ইলেকট্রিক ওয়াটার হিটার। যেটা ইলেকট্রিক ওয়্যারিং থাকে না, যেটার মধ্যে গ্যাস মিটার থাকে, এবং প্রপার্টিতেও গ্যাস মিটার থাকবে, একটা ডিজিটাল গ্যাস মিটার থাকবে, ওটা হলো আপনার গ্যাস ওয়াটার হিটার। আর ওয়েল ওয়াটার হিটার হলো ওয়েল ট্যাঙ্ক থাকবে বেসমেন্টে বা প্রপার্টির বাইরে বা প্রপার্টির সাথে লাগা, আপনার ওয়েল ট্যাঙ্ক থাকবে। তেলে বোঝা যাবে যে না, এই প্রপার্টির হিটিং সিস্টেম এবং ওয়াটার হিটার হলো ইয়ার কি যেন বলে, ওয়েল ট্যাঙ্কের। আচ্ছা, এখন ছবিতে একটু দেখাই। আচ্ছা, আরেকটা ওয়াটার হিটার আছে, সেটা হলো ট্যাঙ্কলেস ওয়াটার হিটার। ট্যাঙ্কলেস ওয়াটার, ওই যে ট্যাঙ্ক থাকবে না আর কি। এখন আপনার চাইনিজ একটা বের হয়েছে, যদি ওইটা ক্ষতিকর, 5 মিনিটের মধ্যে মানে শাওয়ার গরম করে ফেলে। আমার বাসায় আমি আমার বোনের জন্য কিনছিলাম, কিন্তু আমি ইউজ করে নাই, কারণ এগুলা আপনার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ব্রাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখছেন কিনা আপনারা জানি না, যে শাওয়ারের মধ্যে 5 মিনিটের মধ্যে বিজ্ঞাপন আসে যে 5 মিনিটের মধ্যে পানি গরম করে দিবে, কিন্তু এগুলা আমি ইউজ করি না, এগুলা রিস্কি আছে। আচ্ছা, ট্যাপই এই পাওয়া যায়। এই বুঝি না। ওইটার জন্যই ট্যাপ বা শাওয়ার আলাদা করেই পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়, কিন্তু এটা রিস্ক। এটা আপনার ওই যে রিস্ক, আমি হ্যাঁ, এটা কারেন্ট হয়ে যায়, এটা ঝামেলা করে। ইউটিউবে দেখলাম, ইভেন গিজারও, তো আমার বাসার গিজারে আপনার কয়েল পুড়ে গেছিল, পরে নতুন কয়েল আবার লাগানো লাগছে। আচ্ছা, এই যে এই টাইপের যদি ওয়েল ট্যাঙ্ক বেসমেন্টে থাকে তাহলে আমরা বুঝবো এটা ওয়াটার হিটারটা হবে অয়েল ট্যাঙ্ক ওয়াটার হিটার। আর গ্যাসেরটা কিভাবে বুঝবো? এই যে এরকম প্রোপেন গ্যাস ট্যাঙ্ক থাকবে। আমরা তো জানি যে আমাদের আহ, বাংলাদেশে যে আমরা চুলা ইউজ করি, আমরা কি টাইপের গ্যাস ইউজ করি জানেন? কি টাইপের বলতে পারেন? আমাদের যে গ্যাসের চুলার গ্যাস, এটা এটা এই কোন যে গ্যাস আমরা সিলিন্ডার, ইউজ করি? সিলিন্ডার সিলিন্ডার গ্যাসের নাম কি? মানে কোন গ্যাস ইউজ করি? এলপিজি।
এলপিজি তো কোম্পানি, এলপিজি তো গ্যাসটার নাম কি? আপনারা সায়েন্স স্টুডেন্ট না? না জুনাদ ভাইয়া, ভাই আমি তো সায়েন্সের না? না। আচ্ছা, আমরা বাংলাদেশে ইউজ করি মিথেন গ্যাস, প্রাকৃতিকভাবে যেটা পাওয়া যায় এটা হলো মিথেন গ্যাস। আচ্ছা, আচ্ছা মিথেন গ্যাস দরকার নাই আমাদের। এই এই ট্যাঙ্কগুলোকে বলা হয় প্রোপেন গ্যাস। আহ, আমাদের সায়েন্সে হলে আপনি বুঝতেন যে ইয়ে আসে যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এগুলো হলো আপনার বিভিন্ন গ্যাস, প্রাকৃতিকভাবে পাওয়া যায়, কৃত্রিমভাবে তৈরি করা যায়। তো এই টাইপের যদি সিলিন্ডার থাকে তখন মনে করবেন যে এটার হিটিং সিস্টেম এবং ওয়াটার হিটার হলো গ্যাসের ওয়াটার হিটার। এবং এরকম গ্যাস মিটারও থাকবে, বাংলাদেশে এরকম গ্যাস মিটার থাকে, ডিজিটাল গ্যাস মিটার থাকে। আচ্ছা, বেজমেন্ট টিপস। আমরা বেজমেন্টের ডাইমেনশনটা কিভাবে বের করব? একটা প্রপার্টি যত বড় তার বেজমেন্ট কি তত বড় হবে? সাধারণত হয় না। আহ, অনেক সময় হয়। তো আমরা সবসময় সেফ সাইডে থাকার জন্য প্রপার্টি বেজমেন্টের একটা সূত্র আছে। আমি আপনাকে সূত্রটা দেখাই, বলে দিব। সাধারণত বেজমেন্টটা 80% বা 60% এরকম বেজমেন্ট হয়ে থাকে। এটা ছবি দেখেও জাস্টিফাই করা যায়, আবার অনেক সময় প্রপার্টিকে ম্যাপেও করা যায়। আচ্ছা, এখন এটা লাস্টে দেখাচ্ছি। এখন আমাদের কোনো যদি প্রপার্টিতে হ্যাঙ্গিং ওয়্যার থাকে বা লাইভ ওয়্যার থাকে, এটা এটা হলো আমাদের সবসময় ক্লায়েন্টকে জানাইতে হবে, এবং এটা এক ধরনের ট্রিপ হ্যাজার্ড। আমরা তো প্রপারলি কাজ করতে পারবো না, কারণ আমরা তারে যদি একটু ইয়া পরে তাহলে তো ওয়ার্কাররা মারা যেতে পারে। আর রেড ফ্ল্যাগ প্রপার্টি বলছিলাম, যেটা রেড ফ্ল্যাগ প্রপার্টি বলছিলাম কিনা জানি না। রেড ফ্ল্যাগ প্রপার্টি মানে হলো যেই প্রপার্টিতে কোনো বড় ধরনের কাজ উইদাউট পারমিশন এবং ট্যাক্স দিয়ে সিটি কাউন্টি থেকে আমরা কোনো ট্যাক্স ফাইলিং করি না। যেমন ঢাকাতে বা আপনার জেলা শহরে কোনো বাড়ি করতে গেলে আপনার তো ইয়া থেকে পারমিশন লাগবে, সয়েল টেস্ট, বিভিন্ন কিছু লাগবে। এখন এগুলো যদি আপনি প্রপারলি না করেন তাহলে আপনি বাড়ি পরবর্তীতে বিক্রি বা ভাড়া দিতে পারবেন না। আর আরেকটা জিনিস মোল্ডের ক্ষেত্রে বলছিলাম যে মোল্ডের অবশ্যই সোর্স বলতে হবে, এবং আহ, আমাদের যদি কংক্রিটের হয় তাহলে ড্রাইলকের বিট দিব। আর আমাদের গ্যাস মিটার দেখে এবং গ্যাস গ্যাস এবং ইলেকট্রিসিটি এগুলো ভালোভাবে চেক করতে হবে। যদি কোনো লিকেজ থাকে ক্লায়েন্টকে ইমিডিয়েটলি আমরা ইনফর্ম করে দিব। ফ্লোরে যদি মোল্ড থাকে বা ময়লা থাকে, ফ্লোর আমরা কি করি সাধারণত ব্লিচ ক্লিন করি বা বায়ো ওয়াশ করি। বায়ো ওয়াশ জিনিসটা হলো বা প্রেশার ওয়াশ, বা সাইডিং এর ক্ষেত্রে আমরা প্রেশার ওয়াশ করি। আমরা বাংলাদেশে গাড়ি টাড়ি ধোয়ার জন্য, মোটরসাইকেল ধোয়ার জন্য প্রেশার ওয়াশ ইউজ করি। তারপর বেসমেন্টে যদি ক্র্যাক থাকে, ছোট ক্র্যাক থাকলে আমরা প্লাস্টার করে ফেলতে পারি। বড় ধরনের ক্র্যাক থাকলে আমরা সেফ সাইডে থাকার জন্য স্ট্রাকচারাল ইন্সপেকশনের বিল দিতে পারি, $2500 থেকে $3500। তো তাহলে আমরা সেফ সাইডে থাকবো যে আমরা তো রিপোর্ট করছি বেসমেন্টে ক্র্যাক আছে, প্রপার্টিতে ড্যামেজ আছে, তখন আমরা এই টাইপের বিট দিতে পারি। এই ক্লাসটা সম্পর্কে কোনো কোশ্চেন আছে? এই যে মোল্ডের সোর্স জানাইতে হবে না, এটা এটা একটু যদি বলতেন। এখন মনে করেন আপনার এই যে একটা ছবি দেখাইছিলাম মোল্ডের ক্ষেত্রে, যেমন এই ছবিটা দেখে আমরা জাস্টিফাইড করছি যে এই যে দেখেন এখানে এরকম সেম সেম জায়গার মধ্যে আপনার ইয়ে আছে। এটা দেখেই বোঝা যাচ্ছে যে এই এরিয়ার মধ্যে আগে পানি ছিল, এতটুকু এরিয়া পানি ছিল, ফ্লাডেড ছিল। ফ্লাডেড দেখেই এরকম টাইপের মোল্ড হয়েছে, নাহলে মোল্ড তো ছড়ায় ছিটায় হইতো। আমি যদি গুগলে কিছু মোল্ডের ছবি আপনাকে দেখাই, মোল্ড, এই যে মনে করেন আপনার জানালার পাশে যদি মোল্ড হয় তাহলে জানালার কোনো দিকে একটু ছিদ্র আছে, ওয়াল, জানালার পাশে ইয়া হতে পারে ওয়াটার, কারণ মোল্ড আসবে তো ওয়াটার ড্যামেজের জন্য। এখন সিলিং এ যদি আপনার মোল্ড হয় তাহলে দেখা গেছে আপনার রুফ লিকের জন্য মোল্ড হতে পারে, বা সিলিং এ আপনার প্লাম্বিং ড্যামেজের জন্য হতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে সিলিং এ মোল্ড হয় রুফের জন্য। আর ওয়ালে যদি হয় তাহলে ওয়াটার সিপেজ, কারণ ওয়ালের ভিতর দিয়ে প্লাম্বিং লাইন বাংলাদেশের মানুষরা নেয়, কিন্তু ইউএস এর মানুষরা খুব রেয়ারলি নেয়। আহ, বাংলাদেশে যেমন আপনার 2 তলা 3 তলা বিল্ডিং করলে প্লাম্বিং লাইনগুলো ওয়ালের ভিতর দিয়ে যায়, ফ্লোরের ভিতর দিয়ে যায়, উপরে সিলিং এর ভিতর দিয়ে যায়। ঠিক আছে, আপনারা বাসা বাড়ি করতে গেলে দেখেন যে প্লাম্বিং লাইনগুলো কিন্তু ওয়ালের ভিতর দিয়ে কাইটা কাইটা দিয়ে রাখে ওরা। তো হ্যাঁ যখন হ্যাঁ। ওয়াল প্লাম্বিং লাইন যদি ফাইটা যায় তার মানে কি ওয়াটার তো ইয়ার ভিতর দিয়ে যাবে।
আর কি কোশ্চেন আছে? আমার আর নাই। জুনায়েদ ভাই? ভাই আমার আর নাই। মোর্শেদ ভাই? ওয়াটার হিটারে কি ধরনের ইস্যু হয়? আহ, আপনি কি হেডফোন নাই নাকি? আপনি টেক্সটে টেক্সটে লেখেন সবকিছু। আচ্ছা, ওয়াটার হিটারে ইস্যু হইতে পারে। ওয়াটার হিটারটা আমরা ইউজ করি কেন? যে আমাদের ওই যে বাংলাদেশের গিজারটা আমরা ইউজ করি কেন? বাংলাদেশে গিজারটা ইউজ করি হলো আপনার স্টিল নাও, যেমন আমি এখনো কিন্তু আমি জানি না আপনাদের এদিকে পানি গরম না ঠান্ডা, কিন্তু আমাদের বাসার পানি অনেক ঠান্ডা থাকে। তো বাচ্চা কাচ্চা আছে, তখন দেখা গেছে আপনার ঠান্ডা পানি দিয়ে গোসল করলে ওদের ঠান্ডা লেগে যাবে বা আমারও ঠান্ডা লেগে যায়। কালকে এক বক্স আইসক্রিম খাইছি, আমার গলা ভেঙে গেছে। তো এখন গোসল করতে গেলে আমরা 10 মিনিট 15 মিনিট আগে বা 5 মিনিট আগে আমরা ওয়াটার হিটার গিজার ছেড়ে দিই। পানি গরম হলে পরে দেন আমরা পানি দিয়ে গোসল করি। বা আমাদের অনেক বাসার মধ্যে এরকম থাকে, সেন্ট্রাল সিস্টেম থাকে, অটো সিস্টেম। একটা পাশ দিয়ে আপনার ঠান্ডা পানি আসবে, আরেকটা পাশ দিয়ে গরম পানি আসবে। তো এখন এই যদি ওয়াটার হিটারের সমস্যা হয়, তাহলে তো আমাদের আমরা এই ইয়াটা পাবো না, এই সার্ভিসটা পাবো না। এখন ওয়াটার হিটারের ভিতরে তো থাকে কয়েল। কয়েলটা থাকে ওয়াটার হিটারের ঠিক নিচে, এর উপরে থাকে পানি স্টোর থাকে। যতক্ষণে কয়েলটা গরম হবে, পানিটা গরম হবে। এখন যদি এটা ড্যামেজ হয়, তাহলে আমাদের রিপ্লেসমেন্টের বিল দিতে হবে। আর ওয়াটার হিটার তো বলছিলাম 3 রকমের: ইলেকট্রিক, গ্যাস এবং ওয়েল সিস্টেম। সাধারণত প্রপার্টিতে আপনার ইলেকট্রিক বা গ্যাসই বেশি থাকে। ওয়েলটা, কারণ তেলের দাম তো অনেক বেশি, এই জন্য দেখা গেছে ওই ইলেকট্রিকই বেশি হয়। ইলেকট্রিক আর গ্যাসেরটা তো বুঝলাম, অয়েল এটা কিভাবে কাজ করে? ওয়েলটা কিভাবে কাজ করে বলতে, ওই যে আচ্ছা আমি ছবিতে আসি। এখানের মধ্যে এই যে ওয়েল ট্যাঙ্ক, এই অয়েল ট্যাঙ্ক মনে করেন আমাদের যে আমাদের গাড়ির মধ্যে আপনার যেমন আমার প্রাইভেট কার আছে, প্রাইভেট কারে আমার দুইটা সিস্টেম করা, গ্যাসেও চলে, অয়েলেও চলে। অকটেনে চলে। সো অকটেনের দাম তো কত, 140 টাকা মনে হয়। আর গ্যাস আমি কিনি হলো আহ, 50 টাকার মতো পড়ে। ডিফারেন্সটা বুঝতেছেন? যদিও আমি হ্যাঁ। প্রায় বাড়িতে যাওয়ার জন্য কত 9-10 হাজার টাকার তেল ভরে রাখছিলাম, বিগত 3 মাস ধরে চালাইছি, চলছে ভালো। কিন্তু তেলের দাম তো বেশি, 3 মাসে 10,000 গেছে গা। কিন্তু এই আমি 10,000 টাকার গ্যাস না, আমি 500 টাকার গ্যাস দিয়ে 40-50 কিলোমিটার আমি চালাইতে পারতাম, অনেক সাশ্রয়ী আর কি। তেলটা তো আচ্ছা। দামি তো। অয়েলটা এই জন্য বেশি ম্যাক্সিমাম মানুষ ইউজ করে না, যদিও অয়েল ইউজ করা তুলনামূলক সেফটি, মানে গাড়ির ক্ষেত্রে অকটেন ইউজ করা আপনার গাড়ির আহ, দীর্ঘদিন আপনি পারফরমেন্স ভালো পাবেন। হ্যাঁ, কিন্তু বুঝছি। ওয়েল, যারা টাকা পয়সা আছে এখন, তারা ওয়েল ইউজ করতে পারে। ঠিক আছে। আচ্ছা, তেলে জুনাদ ভাই, জি ভাই। কালকে তেলে আপনার 9টায় বসেন, কালকে 2টা ক্লাস করাবো। ভাই আমি একটু কথা বলবো। হ্যাঁ বলেন। মানে আমার এই টাইমে একটু কনসেন্ট্রেট করতে সমস্যা হচ্ছে, আমি কি ওই যে আগের টাইমে করতে পারি? মানে ওই সময় আপনি চাইলে। ফজরের সময়? হ্যাঁ ভাই। তাহলে তো ফজরের সময় হলে যে সোমবার থেকে করতে হবে। সমস্যা নেই ভাই, তাহলে মানে আমি আবার চিটাগং যাবো, তো তাহলে আপনি যদি মাঝখানে একদিন আমাকে টাইম দেন, আমি তাহলে চিটাগং মানে চলে যাই, তারপরে আমি ফজর থেকে শুরু করি, মানে ওই সময়টা একটু ঠান্ডা মাথায় করতে পারি। এই সময় আসলে হ্যাঁ কনসেন্ট্রেট করতে করতে পারেন, আমার কারণ অন্য ক্লাসগুলোর থেকে আজকে আপনি কি ক্লাসটা মনে হয়। খুলনাতে? হ্যাঁ ভাই, আমি ছুটিতে ছিলাম, আছি এখনো। আমি যে আজকে ক্লাস করব বলে আজকে গাড়িতে উঠি নাই। আর আপনি যদি সোমবার আচ্ছা, থেকে ফজরের সময় নেন, তাহলে আমি আগামীকালকে রওনা হবো আর কি। সোমবার বলতে তখন তো মনে হয় বাংলাদেশে মঙ্গলবার এসে পড়বে। মঙ্গলবার এসে পড়বে, রাইট। ঠিক আছে, সমস্যা নেই। মানে মাঝখানে জাস্ট একটা দিন আমাকে একটু সময় দিলে আমি কারণ আমি তো রাতে যাই, আমার পৌঁছাইতে 6টা 6:30 বেজে যায়। এখন গাড়িতে তো আসলে ক্লাস ওইভাবে আপনি আওয়াজ যাবেন দেয়। কোন দিন?
আপনি ক্লাস তো মানে মঙ্গলবার সকালে নেবেন না? মঙ্গলবার যে হ্যাঁ, রাত হ্যাঁ। ওইটাতে নেবেন। আমি মানে ফজরে তো আমি অফিসে জামাত পড়ি হলো 4:30। তো আপনি আচ্ছা, 4:45টার দিকে বসলেও হবে, যদি মঙ্গলবার আপনি 5:45টায় যাইতে পারেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ভাই। তাহলে আমি মঙ্গলবারের মধ্যে আমি ইনশাল্লাহ পৌঁছাবো। কালকে যাই আর পরশু যাই। আমি মঙ্গলবারের মধ্যে ইনশাল্লাহ পৌঁছাবো। ঠিক আছে। ওই সময়টা আমার জন্য একটু সুইটেবল হয়। সমস্যা নেই। আর আর এই ভাইয়া মুর্শিদ চাইলে ভাই, আমি আপনিও কি আজকেও। সারা রাত সজাগ থাকেন? মুর্শিদ ভাইও ফ্রিল্যান্সার, বুঝছেন? উনিও সারা রাত আচ্ছা, সজাগ থাকে। তাহলে তো ভালোই। ভাইও সময় দিতে পারবে ওই সময় তাহলে। আচ্ছা, তাহলে আমি তো এমনি শনি রবি সারা রাত জাগি না। কারণ সারা মানে গত 15 বছর ধরে মনে করেন তো জায়গায় আছি, রাত জায়গায় আছি। এই জন্য শনি রবি আমি বেশি রাত জাগি না। আচ্ছা, ঠিক আছে, তাহলে ইয়া জুনায়েদ ভাই, তাহলে আমি মুর্শিদ ভাইকে ইন্ট্রোডাকশন ক্লাসটা একটু দেখাই। আচ্ছা ভাই, তাহলে আমি লিভ নিব। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ভাই, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আপনাকে ইন্ট্রোডাকশন ক্লাসটা দেখাই। আচ্ছা, আপনাকে ইন্ট্রোডাকশন ক্লাসটা দেখাই, এরপরে যে ক্লাসগুলো মিস হয়েছে কালকে আপনার বাকি ক্লাসটা দেখাই দিব। তো আমরা এখন আমি আপনাকে যেটা দেখাচ্ছি সেটা হলো বিজনেস প্রসেস আউটস নলেজ প্রসেস আউটসোর্সিং। আউটসোর্সিং দুই রকমের তো জানেনই। একটা হলো বিজনেস প্রসেস আউটসোর্সিং, আপনি যে কাজটা করবেন ওইটা কিন্তু বিজনেস প্রসেস আউটসোর্সিংই আমরা করি, মানে ফ্রিল্যান্সিং এর যে কাজটা। কিন্তু আমি আপনাকে এখন শেখাচ্ছি এটা হলো নলেজ প্রসেস আউটসোর্সিং। তো আমাদের এই টাইপের কাজগুলো আমরা পাই কোথায় থেকে? ইউএসএ তে আপনার বিভিন্ন প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে ম্যাক্সিমামই আইদার ব্যক্তি মালিকানাধীন হয় বা ব্যাংক থেকে লোন নেয় বা কোনো ইনভেস্টমেন্ট ফাইন্যান্সিয়াল কোম্পানি থেকে লোন নেয়। তার মানে আহ, বাসা বাড়ির ম্যাক্সিমাম মালিকগুলোই থাকে আইদার মানে ব্যক্তি মালিকানাধীন, নিজের টাকায় নিজে করছে, অথবা ব্যাংক থেকে লোন নিছে। ইউএসের মানুষ একটু লাইফস্টাইল ওদের খরচে, তো এই জন্য ম্যাক্সিমামই ব্যাংক থেকে বা ফাইন্যান্সিয়াল কোম্পানি থেকে লোন নেয়। তো তখন দেখা গেছে বাড়িগুলো যখন লোন নিয়ে তারা কি করে বাড়িটা নিজে থাকা শুরু করে। তো ইউএস এর বললাম যে ওরা লাইফস্টাইল অন্যরকম, বাড়ির লোন ঠিকভাবে দিতে পারে না। বাড়ির লোন যদি না দিতে পারে তখন ব্যাংক নোটিশ পাঠায় যে আহ, তুমি লোন এই 1 মাস 2 মাস 3 মাস ইয়ে করছো, তুমি অমুক তারিখে তোমার বাড়ি ছেড়ে দিতে হবে। বাংলাদেশে যেটাকে আমরা বলি হলো মর্টগেজ বা বন্ধকি। বাংলাদেশেও কিন্তু ব্যাংকের সেম সিস্টেমই, বন্ধকি করে আপনার ব্যাংকে কোনো আপনি কোনো ব্যাংক থেকে লোন নিতে গেলেও কোনো কিছু আপনাকে বন্ধক রাখতে হবে, জায়গা জমি বা সেরকম কিছু। তো সেম সেম প্রসেস। তো তখন দেখা গেছে বাড়ির প্রিভিয়াস ওনারকে কি করতে হয় আপনার, আহ, তাকে উকিল নোটিশ পাঠায়, কোর্ট থেকে নোটিশ পাঠায়, সে যখন ইয়া না করে তখন বাড়ি ব্যাংক কি করে বাড়িটা আবার সিজ করে ফেলে। সে কিন্তু বাড়িটাকে তখন সিজ করে ফেলে। তো তখন কি করে বাড়িটা যেহেতু সিজ করে ফেলে, তো বাড়িটাকে সিজ করে ব্যাংকের তো মেইন কাজ বাসা বাড়ি দেখাশোনা করা না। ব্যাংকের কাজ হলো টাকা পয়সা লেনদেন এবং আপনাকে ইয়া দিবে, লোন দিবে। তো তখন ব্যাংক কি করে বিভিন্ন বড় বড় কোম্পানিকে দেয় তুমি বাড়িটা আবার, কারণ একজন যেহেতু বাড়িতে ছিল, বাড়ি তো স্বাভাবিকভাবে নষ্ট হয়েছে, বাড়িটাকে তুমি দেখাশোনা করবা, বাড়িটাকে আবার সেল কন্ডিশন বা রেন্ট কন্ডিশনে নিয়ে আসবা এবং বিনিময়ে তাকে টাকা দিবে। এই কোম্পানিগুলোকে বলা হয় ন্যাশনাল কোম্পানি। তারা ন্যাশন ওয়াইড কাজ করে, ইউএস এর 51 স্টেটে ন্যাশন ওয়াইড কাজ করে, এই জন্য এইসব কোম্পানিকে ন্যাশনাল কোম্পানি বলা হয়। এইসব কোম্পানি কি করে? এইসব কোম্পানির কাছে লাখ লাখ কোটি কোটি প্রপার্টি থাকে, হাজার হাজার প্রপার্টি থাকে। তো তখন তারা কি করে বিভিন্ন কন্ট্রাক্টরকে দেয় বা ছোট কোম্পানিকে দেয়। যদি ছোট কোম্পানিকে দেয়, ওই কোম্পানির নামগুলো হলো রিজিওনাল কোম্পানি। রিজিওনাল হলো মাল্টিপল স্টেট নিয়ে কাজ করে।
আর ডিরেক্ট কন্ট্রাক্টর দিলে একটা বা দুইটা স্টেট নিয়ে কাজ করে। তখন কি করে তারা ফিল্ডে কাজ করে এবং প্রপার্টি ভিজিট করে, প্রপার্টির যাবতীয় যত ড্যামেজ আছে সব কিছু ক্লায়েন্টকে রিপোর্ট করে এস্টিমেট দেয়, এবং এস্টিমেটটা তখন ব্যাংক যদি অ্যাপ্রুভ করে, ব্যাংক বা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে যেটা অ্যাপ্রুভালগুলো দেয়, আদার ইনভেস্টর অ্যাপ্রুভাল দিতে পারে অথবা আপনার ওই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের নাম হলো হাট, HUD, হাট, হাউস আরবান ডেভেলপমেন্ট। যেমন ঢাকাতে আপনার একটা বাড়ির নকশা করতে গেলে আপনার কার অনুমোদন লাগবে? রাজুকের অনুমোদন লাগবে। চিটাগং এর জন্য এরকম চিটাগং, বিভিন্ন জেলা শহরে এরকম বিভিন্ন জেলা শহরের অনুমোদন লাগে। তো তখন দেখা গেছে আপনার আমরা কি করি, এই কন্ট্রাক্টর অ্যাজ এ ফিল্ড ওয়ার্কার হিসেবে কাজ করতে পারে, অথবা কন্ট্রাক্টর কি করে আরেকজন ডেলিভার বা সাব কন্ট্রাক্টিং এ তাকে ফিল্ডে কাজে পাঠায়। সে ফিল্ডে গিয়ে ছবি টবি সব তোলার পরে সে তার এস্টিমেট দেয়। আমরা আমাদের ক্লায়েন্ট পোর্টালে গিয়ে আমরা তার এস্টিমেটগুলো আমাদের প্রফিট মার্জিন রেখে আমরা সাবমিট দিই। যখন হাট বা ব্যাংক আমাদের অ্যাপ্রুভ করে আমরা কাজটা করি, আমরা টাকা পাই, আমরা কন্ট্রাক্টরকেও তার প্রফিট, তার পার্সেন্টেজ তাকে দিয়ে দিই, সে যতটুকু চাইছে আমার প্রফিটটা রেখে আমরা দিয়ে দিই। এই হলো টোটাল হোল প্রসেস। বুঝতে পারছেন? আচ্ছা, এখন কথা হলো ক্লায়েন্ট যখন ব্যাংক যখন আমাদের, ব্যাংক তো ডিরেক্টলি আমাদেরকে, ব্যাংকের সাথে আমরা কাজ করতে পারি কিন্তু এক্সট্রা কিছু পেপার ওয়ার্ক লাগে। এই জন্য আমরা মূলত ব্যাংকের সাথে সাধারণত কাজ করি না, আমরা বিভিন্ন বড় বড় ন্যাশনাল কোম্পানির সাথে কাজ করি। এই ন্যাশনাল কোম্পানির সাথে কাজ করি, তাদের একটা নিজস্ব পোর্টাল থাকে। তারা যখন আমাদেরকে কাজ দেয়, ইমেলে কাজটা দেয়, আমরা কন্ট্রাক্টরকে যখন কাজটা অ্যাসাইন করি, তখন আমরা সাধারণত পিপিডাব্লিউ একটা সফটওয়্যারের মাধ্যমে কাজটা অ্যাসাইন করি বা টেক্সটের মাধ্যমে কাজটা অ্যাসাইন করি। কন্ট্রাক্টর টেক্সটে ছবি দেয় বা পিপিডাব্লিউতে ছবি দেয়, তার এস্টিমেটগুলো দেয়। আমরা ক্লায়েন্ট পোর্টালে গিয়ে এই এস্টিমেটটা আমরা আমাদের প্রফিট রেখে আমরা করি আর কি। তো কিছু ক্লায়েন্ট আছে তারা পিপিডাব্লিউর মাধ্যমে কাজটা দেয়, আবার কিছু ক্লায়েন্ট আছে সাবমিটটাও করতে হয় আমাদের পিপিডাব্লিউতে। যেমন একটা কিছু ন্যাশনাল কোম্পানির নাম যদি বলি, আল্টি সোর্স, সিঙ্গেল সোর্স, জিভিএন, প্রপার্টিস, এগুলো সাধারণত এই পিপিডাব্লিউ সফটওয়্যার ইউজ করে। ওদের নিজস্ব কিনা পিপিডাব্লিউ আছে, ওরা মনে করেন আমাদেরকে কাজটা অ্যাসাইনও করে পিপিডাব্লিউতে, আবার আমরা যখন কন্ট্রাক্টরকে অ্যাসাইন করি তখন ওই পিপিডাব্লিউর মাধ্যমে আমরা আবার কন্ট্রাক্টরকে অ্যাসাইন করি। পিপিডাব্লিউ আমি কন্ট্রাক্টর আইডি ক্রিয়েট করে দেই, আবার আমার ক্লায়েন্টের পোর্টালে ক্লায়েন্ট একটা আমাকে আইডি দেয়। তো এই সফটওয়্যারগুলো মানে এটা যেহেতু আপনার সফটওয়্যার বেস সিস্টেম, এই জন্য এটাকে মূলত ফ্রিল্যান্সিং বলা হয়। আর এটা যেহেতু দেশের বাইরের কাজ, এই জন্য এটাকে আউটসোর্সিং বলা হয়। তো আউটসোর্সিং কি ফ্রিল্যান্সিং কি এটা তো জানেনই। আচ্ছা, নিচের ডায়াগ্রামে আসলাম। তাহলে আমরা ইনভেস্টর বা ব্যাংক থেকে আমরা ন্যাশনাল কোম্পানি কাজটা পাই। ন্যাশনাল কোম্পানি আমাদেরকে ছোট ছোট ভেন্ডর বা কন্ট্রাক্টরকে দেয় বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে দেয় একটা সফটওয়্যারের থ্রুতে, এবং আমরা ডিরেক্টলি কন্ট্রাক্টর বা সাব কন্ট্রাক্টর বা ফিল্ড ওয়ার্কারকে দেই, তাদেরকে একটা সফটওয়্যারের মাধ্যমে দিতে পারি। তারা আবার কাজটা আমাকে রিটার্ন সাবমিট দেয়, আমি আবার ক্লায়েন্টকে রিটার্ন সাবমিট দিই। এই হলো হোল প্রসিজিওর। এখন এই হোল প্রসিজিওরের মধ্যে তিনটা মাধ্যম থাকে। একটা হলো ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, একটা হলো ভেন্ডর ম্যানেজমেন্ট, আর একটা হলো প্রসেসিং। আচ্ছা, ক্লায়েন্ট ম্যানেজমেন্টের কাজটা কি? ক্লায়েন্ট ম্যানেজমেন্টের কাজটা হলো ক্লায়েন্টকে অনবোর্ড করা এবং ক্লায়েন্ট থেকে কাজ আনা, তার সাথে কমিউনিকেট করা। এই হলো ক্লায়েন্ট ম্যানেজমেন্টের কাজ। ভেন্ডর ম্যানেজমেন্টের কাজ কি? ভেন্ডরের ম্যানেজমেন্টের কাজ হলো ভেন্ডর কন্ট্রাক্টর সাথে এগ্রিমেন্ট করা এবং তাদের থেকে কাজ তুলে আনা এবং আহ, কাজগুলো প্রসেসিং টিমকে হ্যান্ড ওভার করা। একটা প্রসেসিং টিম বা আপডেটার বা রিপোর্টারের কাজটা কি? ছবিগুলো দেখে তার এস্টিমেটগুলো প্রোভাইড করা, ক্লায়েন্ট পোর্টালে সব ছবি সাবমিট দেওয়া, ইনভয়েস সাবমিট দেওয়া, তারপর মনে করেন বিড অ্যাপ্রুভাল আসলে কমপ্লিশন, বিড অ্যাপ্রুভাল সব কিছু সাবমিট দেওয়া। এটা হলো একটা প্রসেসর বা আপডেটার বা রিপোর্টারের কাজ। তার মানে একজন প্রসেসরের জানতে হবে কন্ট্রাক্টর কত টাকা চাইতে পারে, তার প্রাইসিংগুলো জানতে হবে, আইবল এস্টিমেট করতে হবে, কারণ কন্ট্রাক্টর যদি মেজারমেন্ট না দেয় তাহলে সমস্যা আছে, কত টাকা ইনভয়েস করবো এটা আমার জানতে হবে। তো একটা প্রসেসরের পার্টটা কিন্তু খুবই কঠিন এবং খুবই ক্রুশাল, কারণ আপনার যদি প্রাইস কম দেই, আমরা যদি বিড প্রাইস কম দেই, মনে করেন একটা জিনিসের প্রাইস হলো $200, আমি ক্লায়েন্ট পোর্টালে সাবমিট দিছি $100 বিড দিয়ে, এস্টিমেট দিয়ে, ক্লায়েন্টে অ্যাপ্রুভ করছে, দেখা গেছে কন্ট্রাক্টরই চাচ্ছে $200, তাহলে আমার এখানে বিড দেওয়া দরকার ছিল $300। তাহলে কন্ট্রাক্টর $200 করতো, $100 আমার প্রফিট হইতো।
কিন্তু এই জন্যই প্রসেসরকে সব সময় আপডেট এবং অ্যাকুরেট থাকতে হবে। আচ্ছা, এখন সংজ্ঞাটা কি, প্রপার্টি প্রিজার্ভেশন জিনিসটা কি? প্রপার্টি প্রিজার্ভেশন ইন্ডাস্ট্রির নাম হলো ফরক্লোজার ইন্ডাস্ট্রি। ফরক্লোজার মানে হলো যেই প্রপার্টি ব্যাংক ওন। আরেকটা ইন্ডাস্ট্রি, এটাকে আরেকটা নামেও ডাকা হয়, সেটা হলো মর্টগেজ ইন্ডাস্ট্রি। মর্টগেজ ইন্ডাস্ট্রি একটা পার্ট হলো প্রপার্টি প্রিজার্ভেশন, মানে বন্ধকি রাখা। এখন অনেকে বাড়ি বন্ধক রাখতে পারে, জায়গা বন্ধক রাখে। তো প্রপার্টি প্রিজার্ভেশন জিনিসটা কি? প্রপার্টির সংরক্ষণ। একটা মানে লোন নাম্বারের এগেনস্টে আমরা যখন একটা প্রপার্টিকে সিকিউর করব এবং প্রপার্টি রেগুলার মেনটেন করব, সব কিছু যেন প্রপার্টি আবার বিক্রি করার আগ পর্যন্ত প্রপার্টিটা লিভিং কন্ডিশনে থাকে, মানে কেউ যেন থাকতে পারে এরকম ভালো পরিবেশে রাখবো, যে কাজগুলো আমরা রেগুলার মেনটেন করব, এটাকেই বলা হয় প্রপার্টি প্রিজার্ভেশন। এখন এটার মধ্যে কি কি জিনিস থাকতে পারে? ইভিকশন। ইভিকশন জিনিসটা কি? ইভিকশন জিনিসটা হলো ওই যে বলছিলাম, ব্যাংকের লোন যদি পরিশোধ না করে তো ওনারকে উকিল নোটিশ পাঠায়, কোর্ট নোটিশ পাঠায়। তখন যখন টাকা দিতে পারে না, তখন ব্যাংক কি করে, আমাদের ক্লায়েন্ট একটা কি করে আমাদেরকে বলে যে ইমুক তারিখে ওই প্রপার্টি খালি করার জন্য তুমি তুমি যাবা। আমরা কি করব, আমাদেরকে একটা শেরিফের নাম্বার দেয়, শেরিফ মানে পুলিশ, ইউএস এর পুলিশ। ওর নাম্বার দিয়ে ওর সাথে কথা বলে আমরা একটা ডেট ফিক্স করি, এবং ওই ডেটের মধ্যে পুলিশ থাকে, এবং ওই বাড়ি থেকে মনে করেন প্রিভিয়াস ওনারকে বের করে দেওয়া হয়। তখন প্রিভিয়াস ওনার তো আবার যেন বাড়িতে না ঢুকতে পারে, এই জন্য আমরা প্রপার্টি সিকিউর করি। তারপর প্রিভিয়াস ওনারের ডেব্রি পার্সোনাল সব কিছু আমরা প্রপার্টির বাইরে রাখি, যেন সে তার জিনিসগুলো 24 থেকে 48 ঘন্টা সময় দেই যে তুমি তোমার জিনিসগুলো তুমি নিয়ে যাও। যদি না নিয়ে যায় তাহলে 24-48 ঘন্টা ক্লায়েন্ট বেঁধে 24 থেকে 48 ঘন্টার ভিতরে পরে আমরা এগুলো আমরা করে ফেলি, ডাম সাইডে গিয়ে ডাম করে ফেলি। এখন ডেব্রিস কি, পার্সোনালস কি? ডেব্রিস হলো যে জিনিসটা রিসেল ভ্যালু নাই বা ভ্যালুলেস। আর পার্সোনালস জিনিসটা কি? যে জিনিসটা আপনার $500 উপরে ভ্যালু আছে, রিসেল ভ্যালু আছে। এখন উদাহরণ কি? ডেব্রি হইতে পারে আপনার র গার্বেজ, তারপরে এনিথিং ব্রোকেন, ঠিক আছে, বক্সেস, যেগুলো কোনো রিসেল ভ্যালু নাই। যদিও বক্সের রিসেল ভ্যালু আছে কিন্তু $500 নিচে। আর পার্সোনাল জিনিস কি? মনে করেন আপনার ফার্নিচার, টিভি, ফ্রিজ, এগুলোর একটা রিসেল ভ্যালু আছে ভালো। তো এই জিনিসগুলো এবং প্রপার্টি সিকিউর করি, এবং প্রপার্টি যাবতীয় যত প্রবলেম আছে সব ক্লায়েন্টকে আমরা জানিয়ে বিট করি ক্লায়েন্টকে, যে আমার এই প্রবলেমগুলো পাইছি, এই এই প্রবলেমের এই টাকা লাগবে। তখন ক্লায়েন্ট কোনটা কোনটা ইমার্জেন্সিতে অ্যাপ্রুভাল দিবে যে এই কাজগুলো করো, এই কাজগুলো আমরা করলাম, আমরা আমাদেরকে কন্ট্রাক্টর ছবি দেয়, আমরা ক্লায়েন্ট পোর্টালে এই ছবিগুলো আর এস্টিমেটগুলো, ইনভয়েসগুলো সাবমিট দিয়ে দিই। এই টোটাল জিনিসটা হলো হোল প্রসিডিওর প্রিজার্ভেশন। আচ্ছা, এখন উইন্টারাইজেশন জিনিসটা কি? উইন্টারাইজেশন জিনিসটা হলো উইন্টার সিজনে ইউএসএ তে নভেম্বর থেকে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত কিছু কিছু স্টেটে সারা বছরই আমাদের উইন্টারাইজেশন করতে হবে। উইন্টারাইজেশন এমন একটা প্রসেস, যে প্রসেসটা আমরা ফলো করলে প্রপার্টির প্লাম্বিং এর ড্যামেজ হবে না। কারণ ইউএসএ তে আপনার গরমকালে গরম থাকে, যখন শীতকাল আসে তখন শীতকালে মনে করেন তাপমাত্রা একদম শূন্যের নিচে হয়ে যায়। এখন প্রপার্টি যদি ভ্যাকেন্ট থাকে, তাপমাত্রা যদি শূন্যের নিচে হয়ে যায়, তখন তো ওই প্রপার্টি আপনার কেউ কিনবে না। তারপরে প্রপার্টি প্লাম্বিং লাইন ব্রাস্ট হয়ে যাবে, কারণ আমরা জানি বরফের ধর্ম হলো বরফ যখন হয়ে যায় তখন জিনিসটার আয়তন বেড়ে যায়, আয়তন বেড়ে গেলে পরে প্রপার্টি প্লাম্বিং লাইনের ক্ষতি হয়। তো আমরা এমন একটা প্রসিজিওর ফলো করি যেন প্রপার্টি এই বরফ না হয়, এই জন্য উইন্টারেশনটা করতে হয়। লন মেনটেনেন্স হলো বাসাবাড়ির উঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ইউএস এর বাসাবাড়ির উঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ইউএসএ তে 1-2 মাস স্নো পরে, ওই স্নোর সময় স্নো রিমুভ করতে হবে, কারণ স্নো যদি রাস্তা থেকে আমরা স্নো না সরাই তাহলে বাড়িতে কেউ ভিজিট করতে আসবে না, তারপরে আপনার বাড়ি বিক্রি হবে না। তো দেখা গেছে আপনার এই রেগুলার আমাদের স্নো, লন মেনটেন্যান্স, এগুলো রেগুলারলি মেনটেন করতে হয়। এই টোটাল প্রপার্টিটা মেনটেন করে আবার আমরা কোম্পানির কাছে হ্যান্ড ওভার করি যে হ্যাঁ, তোমার প্রপার্টি রেডি ফর সেল। এই জিনিসটা হলো প্রপার্টি প্রিজার্ভেশন। এখন একটু ইলাবোরেশনে আসি, যে একটা লিগ্যাল প্রসেসের মাধ্যমে একটা টেনেন্ট অকুপাইড বা ওনার অকুপাইড প্রপার্টিতে শেরিফের মাধ্যমে আমরা কি করি, পার্সোনাল ডেব্রিস সবকিছু সরায়া প্রপার্টিকে সিকিউর করি, এটাই হলো ইভিকশন প্রসেস।
ডিড ইন লিউ। ডিড ইন লিউ হলো যখন উকিল নোটিশ পাঠানো হয় একটা বাসা বাড়ি থেকে আপনার প্রিভিয়াস ওনারকে বের করে দিবে, তখন প্রিভিয়াস ওনার কি করে সাধারণত, ইউএসির অনেক ওনার আছে যে বাসা বাড়ি আগুন দিয়ে পুড়ে ফেলে, অনেক প্রপার্টির ক্ষতি করতে পারে, তখন তার সাথে একটা এগ্রিমেন্টে যাওয়া হয় যে তুমি প্রপার্টি কোনো ক্ষতি করতে পারবে না। এই এগ্রিমেন্টের নামই হলো ডিড ইন লিউ। আর ডিড ইন লিউ এগ্রিমেন্টটা যখন করা হয়, হ্যাঁ আফসার সাহেব বলেন। কি করতো বুঝি নাই। আমার ফোনে গেছে, কই আমি তো আসে নাই, দেখতে হইব। হ্যাঁ আসছে আসছে, দিছি ভেন্ডরটা দিছি। আর আরেকটা দাও তো। বুঝি না। ছবি তো আজকে পাঠাইছে কিনা যায় না, কালকে যেটা পাঠাইছে ওইটা তো ঘোড়ার ডিমের ছবি পাঠাইছে। হারামজাদা ঠিকভাবে, ও এই জন্যই বলছি যে এইসব কন্ট্রাক্টরে দিয়ে কাজ করে কোনো লাভ নাই। আরে ওটা তো অলরেডি ওরে অ্যাসাইন করার পরে তুমি কইতাছো এটা কন্ট্রাক্টর আরেক কন্ট্রাক্টর করছে। তুমি গ্যারিরে কল দাও, ও তো আজকে যাওয়ার কথা ছিল, মর্নিং এ আমার বলছে যাবে। আমি তো ওরা টেক্সটে বলে দিছি যে এরকম রিকোয়ারমেন্টের ছবি লাগবে। গ্যারি কল দিয়েছিল, তুমি ওর ইয়া করো তো, কল ব্যাক করো তো। আর হারামজাদা কি বার্জারে বাস কাটতেছে কি লিগা? Said he wants this damn thing done. আচ্ছা কিছু ডিউরিং আফটার ফটো দিছে, টোটাল 5 ব্যাগস। হারামজাদা কোনো ডিউরিং ফটো দেয় না, ওরে বলো যে আহ, ও মনে হয় ওই শার্প ট্রিমিং এর কাজ করে লাইছে তো, পরে বলো যে ও অ্যাক্ট করার জন্য ওই যে ট্রিমার দিয়ে ট্রিম করতেছে এরকম অ্যাক্ট করার জন্য, নাহলে ক্লায়েন্ট টাকা দিবে না কিন্তু। আফটার ফটো দিছে কিন্তু বিফোর ফটো আছে, আর গিয়া বার্জারে বাস কাটতেছে কি লেগা হারামজাদার, আজাইরা কাম করতেছে, ট্রি ট্রিমিং এর কাজ করবো গিয়ে বার্জারে বাস কাটতেছে শালার। এইসব ফকিনি মার্কা কন্ট্রাক্টর দিয়ে কোনো কাজ করানো যাবে না তো। হ্যাঁ বার্জারে বাস কাটতেছে কি লেগে, হ্যাঁ বার্জারে বাস দরকার। বাইরে কন্ট্রাক্টর যে কি ঝামেলা। আচ্ছা, তারপর ক্যাশ ফর কি?
প্রিভিয়াস ওনার যখন আপনার বাসাবাড়ির সবকিছু সুন্দরভাবে রাখবে, ডিডিএনলিও ঠিকভাবে ফলো করবে, তখন কিছু ক্লায়েন্ট দেখা গেছে ওকে একটা সাইনিং মানি বা টোকেন মানি হিসেবে দেয়, যে সে তো টাকার জন্যই মূলত ইনস্টলমেন্ট দিতে পারে নাই বা ব্যাংকের টাকা দিতে পারে নাই, তখন তাকে ইয়া করে আর কি। তো এই জন্য তাকে কিছু ক্যাশ মানি বা চেক দিয়ে রাখে, এবং বিনিময়ে সে প্রপার্টির চাবি আমাদের কন্ট্রাক্টরের কাছে হ্যান্ড ওভার করে। এটার নাম হলো ক্যাশ ফর কি। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে হলো ডেব্রিস পার্সোনালস, যেটা আগেই বলছি যে ডেব্রিস হলো দুই রকমের। একটা হলো র গার্বেজ আর একটা হলো হ্যাজার্ড। র গার্বেজ কি, যেটা পচনশীল জিনিস, এটা হলো র গার্বেজ, যে কোনো ধরনের খাদ্য সামগ্রী, এগুলো র গার্বেজ। হ্যাজার্ড হলো প্রোপেন ট্যাঙ্ক, গ্যাস ট্যাঙ্ক, টায়ার, পেন ক্যানস, কেমিক্যাল আইটেমগুলো, এগুলো সব হলো হ্যাজার্ড। আর পার্সোনালস বলছিলাম যেটা $500 বা $500 বেশি, এটা হলো পার্সোনালস। এবং পার্সোনাল সাধারণত আমরা স্টোর করে থাকি একটা স্টোর হাউসে। পার্সোনালসের ডেব্রির বিড আমরা একটা বিড দিই, যে রিমুভ ডেব্রি অ্যান্ড ডাম্প ইট। আর পার্সোনালসের বিড দিই তিনটা। একটা হলো মুভ পার্সোনালস, স্টোর ফর 30 days, আফটার 30 days রিমুভ অ্যাজ এ ডেব্রি। তিনটা বিট দিয়ে থাকি। আর এই ডেব্রি পার্সোনালস আমরা সাধারণত ইয়া করি কিউবিক ইয়ার্ডে। কিউবিক ইয়ার্ড সূত্রটা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ডিভাইডেড বাই 27। সো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ডিভাইডেড বাই 27, এটা হলো আমরা ইয়া করি। যদি মনে করেন একটা টেবিলের দৈর্ঘ্য 3 ফিট, প্রস্থ 3 ফিট, উচ্চতা 3 ফিট, মানে 3 ইন্টু 3 ইন্টু 3, মানে 27/27, মানে একটা 3 ফিট দৈর্ঘ্যের টেবিল 1 কিউবিক। এইভাবে আমরা ক্যালকুলেশনগুলো ডেব্রির পার্সোনালস করে থাকি। এখানে ছবিতে আমি দেখাই যে এটা হলো মনে করেন ইন্টেরিয়র ডেব্রি, মাঝখানেরটা হলো র গার্বেজ ডেব্রি, আর ডান পাশে যে পেন্টিং টেন্টিং ফার্নিচারগুলো আছে এগুলো হলো পার্সোনালস। বুঝতে পারছেন? আচ্ছা, ডেব্রি পার্সোনাল যখন আমরা সরাবো, এরপরে আমরা কি করব? সিকিউরিং করব। প্রপার্টিতে যখন ফার্স্ট টাইম ভিজিট করে সিকিউরিং করব, এটাকে বলে ইনিশিয়াল সিকিউর। এরপরে যদি প্রপার্টি কেউ দরজা টরজা ভাঙে ফেলে, চুরি ডাকাতি হইতে পারে, কেউ ইয়া করে, বারবারে যখন করব তখন এটাকে বলা হয় রিসিকিউর, ইনিশিয়াল সিকিউরের পরে। আর প্রপার্টি সেল করার আগে লাস্ট টাইম একটা সিকিউর করব, সেটা হলো ফাইনাল সিকিউর। আচ্ছা, এখন সিকিউরিং করব কি কি করে? সিকিউরিং তো আমি বললাম কোন টাইপের সিকিউরিং করব। এখন সিকিউরিং এর ইয়া কি হইতে পারে? আমরা যে সিকিউরিং লক চেঞ্জ করব, লক বক্স করব, এগুলা জিনিসটা কি? আচ্ছা, একটু আপনাকে দেখাই। লক চেঞ্জ, এই যে আপনার ইয়াটা দেখতেছেন, এটা হলো নব লক, বাংলাদেশে আমরা ইউজ করি। আর এখানে যেটা আছে এটা হলো ডেড বোল্ট। আর এই নব লক আর ডেড বোল্ট মিলে হলো লক সেট। প্যাডলকের ছবি আগেই দেখাইছি, প্যাডলক জিনিসটা আবার একটু দেখাই দেই। প্যাডলক, বাংলাদেশে যে ধরনের চাবি পাওয়া যায় এগুলো হলো প্যাডলক। আর আরেকটা হলো লক বক্স। এখন লক বক্স হলো এই চাবিগুলো ওই লক বক্সের মধ্যে রাখা হয়। এখন কোম্পানি তো মনে করেন শুধু আমাদের কন্ট্রাক্টরকেই কাজ দিবে না, আমাদেরকে কাজ দিবে না, আরো 5টা কোম্পানিকে কাজ দিতে পারে। এজেন্ট এজেন্ট প্রপার্টিতে যাইতে পারে, বা প্রপার্টির ব্যাংক প্রপার্টিতে যাইতে পারে। তো তখন প্রপার্টিতে ঢুকবে কিভাবে যদি আমরা সিকিউরিং করে রাখি? তখন এই লক বক্সের মধ্যেই আমাদের চাবিগুলো থাকে। এই লক বক্সের ইনফরমেশন যে জানবে সে প্রপার্টিতে এন্ট্রি করতে পারবে। সিস্টেমটা বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি শিটে চলে আসি। এখন যে এই লোন নাম্বার, আমি বলছিলাম একটা লোন নাম্বার এগেনস্টে, লোন নাম্বারটা কি? লোন নাম্বারটা দেখে আমরা বুঝতে পারি যে প্রপার্টির ইনভেস্টরটাকে, ক্লায়েন্টটাকে মূলত। কারণ কোম্পানি একটা কিন্তু ইনভেস্টর, কোম্পানি একটা কিন্তু এটার অরিজিনাল ইনভেস্টরটাকে, প্রত্যেকটা ইনভেস্টরের একটা গাইডলাইন থাকে, কিন্তু বেসিক গাইডলাইন সবারই মোটামুটি সেম। তো আমরা এখন একটু পিপিডব্লিউতে আসি, যে সফটওয়্যারের কথা বলছিলাম। পিপিডব্লিউ সফটওয়্যারে গিয়ে ঢুইকা দেখি আমার ইনফরমেশনটা কোথায় থাকে।
আমরা পিপিডব্লিউতে ঢুকলাম, পিপিডব্লিউ যে কোনো একটা ওয়ার্ক অর্ডারে ঢুকি। ওয়ার্ক অর্ডারে ঢুকলে এখানে দেখেন লোন নাম্বারের ইনফরমেশন দেওয়া আছে। এই যে লোন নাম্বার, লোন নাম্বারের লাস্ট ডিজিট, লোন নাম্বারের লাস্ট 4 ডিজিট হলো গিয়ে লক বক্স নাম্বার। যদি ক্লায়েন্ট স্পেশালি কোনো লক বক্সের ইনফরমেশন না দিয়ে রাখে, দেখেন এখানে লক বক্স দেওয়া আছে 2376, দেখেন এখানে লক বক্স হলো লোন নাম্বারের লাস্ট 4 ডিজিট হলো 2376। তার মানে আপনার সাধারণত লোন নাম্বারের লাস্ট 4 ডিজিট হলো গিয়া লক বক্স নাম্বার। এটা ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দেয়, আমরা যেন অ্যাক্সেস করতে পারি ইজিলি। এখন আমরা এখানে দেখি যে তাহলে কি কোডটা কি হবে, কি কোডে আমরা দরজাটা খুলতে পারবো। দেখেন লাস্ট ডিজিটটা যদি 0 অথবা 1 অথবা 2 হয়, তাহলে এটার কি কোড হবে 67767। এই কোডে অলওয়েজ হবে। লাস্ট ডিজিট যদি 3 অথবা 4 অথবা 5 অথবা 6 হয়, তাহলে হবে 35241, এই কি কোডে হবে। আর লোন নাম্বার লাস্ট ডিজিটটা যদি 7 অথবা 8 অথবা 9 হয়, তাহলে 44535। এখন আমরা পিপিডব্লিউতে আসি, দেখেন এখানে আছে 6, 6 থাকলে পরে আমরা কি করব, 6 থাকলে পরে হবে হলো 35241, তার মানে এটার কি কোড হলো 35241, আর লক বক্স হলো লোন নাম্বারের লাস্ট 4 ডিজিট। জিনিসটা বুঝতে পারছেন? ওকে, এখন আমি অনলাইনে আপনাকে যে ছবিটা দেখাইছি, যেমন এই এই হ্যান্ডেল যেটা থাকে নব সিস্টেম, এটা হলো নব লক, আর উপরেরটা হলো ডেডবোল্ট, আর দুইটা মিলে হলো লক সেট। আর মাঝখানে যে ছবিটা এটা হলো লক বক্স, যেটার ভিতরে চাবি থাকে, চাবিগুলো ভিতরে রাখি। এটা লোন নাম্বারের লাস্ট 4 ডিজিটই হয়ে থাকে, অথবা ক্লায়েন্ট যদি বলে দেয়, ক্লায়েন্ট স্পেশালি বলে দিবে যে এই লক বক্সে হবে, নাইলে সাধারণত লোন নাম্বারের লাস্ট 4 ডিজিট। আর এটা হলো স্লাইডার ডোরের স্লাইডার লক, আর এটা হলো প্যাডলক উইথ হ্যাশ। আচ্ছা, এখন আমরা ছবি দেখে কিভাবে জাস্টিফাই করব কাজটা কমপ্লিট করছে, কারণ আমরা তো প্রপার্টি সাধারণত ভিজিট করি না। আমরা দেখেন এখানে বিফোর ছবি দেখাচ্ছে যে গোল্ডেন কালারের একটা লক, মাঝখানে ছবিতে দেখাচ্ছে হোল, সে লকটা খুলে ফেলছে। আর ডান পাশের ছবিটা দেখা যাচ্ছে সে ব্ল্যাক কালারের একটা লক সেট লাগাইছে। তার মানে এই ছবি দেখে আমরা ইজিলি বুঝতে পারতেছি যে নতুন একটা লক সেট লাগানো হয়েছে। এভাবে আমরা কম্পিটিশনের ছবি দেখলে বুঝতে পারবো যে সে ঠিকভাবে কাজ করছে। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর হলো বোর্ডিং। প্রপার্টির যদি কোনো দরজা জানালা ভাঙা থাকে, তাহলে তো আমরা এটা সিকিউর করতে হবে। আমরা সাধারণত বোর্ডিং করি প্লাইউড দিয়ে। ঠিক আছে, বোর্ডিং করি প্লাইউড দিয়ে। প্লাইউডের মেজারমেন্ট আমরা কিভাবে নিব, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এবং এটার ইউনিট অফ মেজারমেন্ট হলো ইউনাইটেড ইঞ্চ। একটা প্রপার্টি মনে করেন 1 ফিট, 1 ফিট বাই 1 ফিটের একটা জানালা ভাঙ্গা, আমরা এটা বোর্ড করব কিভাবে, 1 ফিট বাই 1 ফিট আমরা একটা প্লাইউড কাটবো, কেটে আমরা প্লাইউডটা এটার সাথে জানালার সাথে জোড়া দিব। জোড়া দেওয়ার পরে ভিতর থেকে আমরা দুইটা স্টাড নিব বা দুইটা কাঠের পাত নিব। পাত নিয়ে তারপরে আমরা 4টা ক্যারেজ বোল্ট দিয়ে আমরা ইয়া করব। আমি একটু ছবিতে আপনাদেরকে দেখাই, হার্ড রুলস অফ বোর্ডিং, ছবিতে এখন দেখাই অফ বোর্ডিং উইন্ডো। এই যে দেখেন প্রপার্টির একটা দরজা সে বোর্ড করছে, দেখেন বিভিন্ন দরজা বোর্ড করছে নেল ডাউন করে। আচ্ছা, এটা ভালোভাবে করে না, আমি কিছু ছবি, ভালো ছবি দেখি। এইখানেই তো ছবি থাকার কথা। আচ্ছা, এখানে নাই। ইমেজে গিয়া হার্ড রুলস অফ বোর্ডিং এ উইন্ডো, এই যে ছবিটা আছে, এই ছবিটা মোটামুটি সুন্দর আছে। দেখেন এটা বাইরের দিকে করছে, কিন্তু এটা ভিতর দিকে করা লাগতো। এই যে দুইটা কাঠের পাত নিছে, দুইটা কাঠের পাত নিছে, নিয়ে এটা আমরা ভিতর দিকে করব। প্লাইউডটা দিব বাইরে, কিন্তু এই দুইটা পাত থাকবে ভিতরের দিকে, যেন কেউ লাথি দিয়ে বা ঘুষি দিয়ে জানালা বা দরজা না ভাঙতে পারে। এটা হলো বোর্ডিং করার জন্য একটা সিস্টেম। আরেকটা জিনিস হলো রিগ্লেজ। রিগ্লেজ হলো জানালার কাজ বা দরজার কাজ ভেঙে ফেলছে,
তখন এই জানালার গ্লাসটা নতুন একটা গ্লাস লাগাই দিব, এটা মানে হলো রিগ্লেজ। এভাবে করতে পারি। আরেকটা ক্লায়েন্ট আছে এফএনএমএ বা ফেনিমি ক্লায়েন্ট, একটা ইনভেস্টর, এটার ক্ষেত্রে আমরা করব হলো ক্লিয়ার বোর্ডিং। ক্লিয়ার বোর্ডিং ক্লিয়ার বোর্ডিং হলো, আগে তো কাঁচ ইউজ করছি, ওটা হলো প্লাস্টিক টাইপের একটা ট্রান্সপারেন্ট গ্লাস। ঠিক আছে, এই এটা এখন আমাদের দেখেন আপনি অনলাইনে যে আমাদের যে আমরা আয়না দেখি, আয়নাটা গ্লাসের হয়, কিন্তু এখন কিছু চাইনিজ আয়না বের হয়েছে যেগুলো প্লাস্টিকের, ভাঙে না। তো এই ধরনের ট্রান্সপারেন্ট আপনার ইউজ করব, যেটাকে বলা হয় ক্লিয়ার বোর্ডিং। এটা একমাত্র ফেনিমি বা এফএনএমএ ইনভেস্টরের ক্ষেত্রে, ফেনিমির সংক্ষিপ্ত রূপ হলো এফএনএমএ, এইটা আমরা ইউজ করব শুধু এই ক্লায়েন্টের জন্য। আর সব ক্লায়েন্টের জন্য বোর্ডিং বা রিগ্লেজিং করব। আচ্ছা, বোর্ডিং আমরা কি মেজারমেন্টে করতে পারি? 1/2 ইঞ্চি মেজারমেন্ট, মানে থিকনেসটা 1/2 ইঞ্চি মেজারমেন্ট, অর 3/4 ইঞ্চ মেজারমেন্ট, অথবা 5/8 ইঞ্চ মেজারমেন্ট। আচ্ছা, উইন্টারাইজেশন কি এবং আচ্ছা, কখন কোনটা করব? সব সব ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা দরজা জানালার ক্ষেত্রে ক্লায়েন্ট সাধারণত বলে দেয় যে বোর্ডিং করার জন্য, দরজা জানালা বোর্ড করার জন্য। আহ, অথবা আপনার কাছে যে কন্ট্রাক্টর কাছে যদি রিগ্লেজিং এর ম্যাটেরিয়ালস থাকে, তাহলে রিগ্লেজ করতে পারি। কিন্তু স্পেসিফিকভাবে ফেনিমি বা এফএনএম ইনভেস্টর হলে, এই ক্লায়েন্ট যদি হয়, আমরা বোর্ডিং রিগ্লেজিং কিছুই করতে পারবো না, শুধু ক্লিয়ার বোর্ড করব। আর বাকি সব ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা বোর্ডিং রিগ্লেজ করতে পারবো। আমরা তো দরজা রিগ্লেজ করবো না, কারণ দরজা তো কাঠের হয়। কাঠের দরজা যদি না থাকে, তাহলে আমরা কাঠের দরজা বোর্ড করে দিব। জানালার ক্ষেত্রে আমরা বোর্ডিংও করতে পারি, রিগ্লেজও করতে পারি, ধরা বাঁধা কোনো ইয়া নাই। বোর্ডিং এর কস্ট কম, তো বোর্ডিংই সাধারণত আমরা বেশি করি, কিন্তু ক্লিয়ার বোর্ডিং এর প্রাইস বেশি। আচ্ছা, উইন্টারাইজেশন বলছিলাম এমন একটা প্রসেস যেটা আমরা প্লাম্বিং ড্যামেজকে ইয়া করতে পারি, প্রিভেন্ট করতে পারি। উইন্টারাইজেশন সাধারণত দুই রকমের হয়, একটা হলো ড্রাই হিটিং সিস্টেম আর একটা হলো ওয়েট হিটিং সিস্টেম। একটু আগে যেটা বলছিলাম, ড্রাই হিটিং সিস্টেম আপনার হট ওয়াটার হিটার। হ্যাঁ আফসার, বলো বলো। ও যাবে না বলে? যাবে না কন্ট্রাক্টর। এই কন্ট্রাক্টর কি সাইন কন্ট্রাক্টর ছিল? তো ওরে বলো যে তুমি যে কন্ট্রাক্টরে পাঠাইছো, কন্ট্রাক্টর যাবে বলে এখন যাচ্ছে না, এটা কোনো কথা? এক সপ্তাহ আমি কন্ট্রাক্টরের জন্য ডিলে করে রাখলাম। ঠিক আছে, তুমি আগে গ্যারেজটা ফিক্স করো, গ্যারেজ রানিং কাজ। না, ও তো কিছু কাজ করে ফেলছে, কিন্তু ও অ্যাক্ট করতে হবে এই কাজগুলো ইয়া করছে, নাহলে তো এক টাকাও ক্লায়েন্ট দিবে না। ফাইজলামি নাকি? একটাও ডিউরিং ফটো দেয় না, একটাও না। ও কাজ করতেছে, ট্রিম করতেছে, এরকম কোনো ছবিই নাই। ও ট্রি ট্রিমিং করতেছে, সাব ট্রিমিং করতেছে, একটারও ছবি নাই। কোনো ডেব্রি সরাইতেছে, একটার ছবিই নাই। খেলা তো জমজমাট হয়ে গেছে। 163 উইকেট খাইছে। আচ্ছা ভাই, যে জায়গাতে ছিলাম, উইন্টারেশন, ড্রাই হিটিং সিস্টেম উইন্টারেশনে আমাদের কি হবে, গরম বাতাসের মাধ্যমে
আমরা ফার্নেস বা ইলেকট্রিক হিটিং সিস্টেম বা ফায়ারপ্লেসের মাধ্যমে আমরা প্রপার্টিকে গরম রাখি। ফায়ারপ্লেস কি জিনিসটা একটু অনলাইনে দেখায় আপনাকে। ইংলিশ মুভি টুভি দেখলে আপনি দেখতে পারবেন যে ফায়ারপ্লেস জিনিসটা কি। উম, ছবি দেখে, ছবিতে দেখতে পাচ্ছেন যে ফায়ারপ্লেস কিরকম। আচ্ছা, তো এই সিস্টেমে যখন গরম বাতাস দিয়ে আমরা মূলত প্রপার্টি গরম রাখি তখন এটা হলো ড্রাই হিটিং সিস্টেম। আর ওয়েট হিটিং সিস্টেম হলো রেডিয়েটর থাকবে বা বয়লার থাকবে বা রেডিয়েন্ট বেসবোর্ড থাকবে। একটু রেডিয়েন্ট বেসবোর্ড কি এটাও দেখাই দেই। রেডিয়েটর জিনিসটা কি, এটা হলো রেডিয়েটর থাকবে, এরকম থাকবে প্রপার্টিতে। এরকম যদি থাকে তখন আমরা বুঝে নেব এটা হলো ওয়েট হিটিং সিস্টেম। আর বয়লার তো আমি দেখাইছিলাম এই বয়লারে কি, বয়লার কিরকম থাকে। বয়লারে হলো আপনার ছোট সাইজের থাকে এবং আপনার কপার কপার লাইন থাকে আর কি। আর ফার্নেস হলো আপনার এয়ার ডাক থাকে এবং ফার্নেস সাইজে বড় হয়। যেমন এই যে একটা, এটা হলো বয়লার। আর ফার্নেসটা একটু দেখাইনি আপনারে। ফার্নেসে মনে করেন এরকম থাকে এবং এয়ার ডাক্টিং সিস্টেম থাকে দেখেন। ফার্নেসের মধ্যে মনে করেন এরকম বড় এয়ার ডাক্টিং থাকে, প্রত্যেক রুমের মধ্যে এই ডাক্টিং এর লাইনগুলো যায়। ইংলিশ মুভিতে দেখবেন অনেক সময় অনেকে বিভিন্ন একটা রুমে থেকে আরেকটা রুমে এরকম ডাক্টিং দিয়ে দিয়ে যায়। কিছু মুভির মধ্যে দেখবেন যে ভিতর দিয়ে আপনার আহ, এই ডাক্টিং এর ভিতরে দিয়ে ওরা ছোট একটা বাচ্চা বা বড় মানুষ যাইতে পারে। আচ্ছা, এখন আবার আসি। অ্যান্ড উইন্টারেশন রিফ্রেশ বা রিচেক কি। একটা প্রপার সরি পার্শিয়াল উইন্টারেশন কি, উইন্টারেশন যে একটা লং প্রসেস আছে, এই প্রসেসটা যদি সম্পূর্ণ না করতে পারে, হাফ ডান করে, তাহলে এটা হলো পার্শিয়াল উইন্টারাইজেশন। উইন্টারেশন রিচেক বা রিফ্রেশ কি, মনে করেন উইন্টারেশন সিজনে একবার উইন্টারেশন করা হয়েছে, ক্লায়েন্ট বলছে যে তুমি গিয়ে চেক করো সব কিছু ঠিক আছে কিনা। তো সব কিছু চেক টেক করা, এটাই হলো গিয়ে উইন্টারেশন রিচেক বা রিফ্রেশ। ডিউইন্টারেশন হলো উইন্টারেশন যে প্রসেসটা এটা ঠিক উল্টা। এখন আমরা একটু সামনে আসি যে উইন্টারেশন প্রসেসটা কি। উইন্টারেশন প্রসেসে প্রথম বলা হয়েছে যে মেন ওয়াটার লাইন আমাদের অফ করব এবং জিপটাই করব। জিপটাই তো জানেন যে যেন ওয়াটার লাইনটা কেউ অন না করতে পারে। এবং উইন্টারেশনের স্টিকার পোস্ট করব যে প্রপার্টি উইন্টারেশন করা হয়েছে, কেউ যেন ওয়াটার লাইন অন না করে। কারণ ওয়াটার লাইন অন করলে তো আবার পানি চলে আসবে, পানি বরফ হয়ে যাবে, প্লাম্বিং লাইন ড্যামেজ হয়ে যাবে। এই জন্য ওয়াটার লাইন অন করা যাবে না, জিপটাই করতে হবে। এবং প্রপার্টির প্রত্যেকটা প্লাম্বিং লাইন থেকে পানি সরাই ফেলতে হবে। গিজার, হট ওয়াটার হিটার সব জায়গা থেকে পানি হোস পাইপ দিয়ে আমরা পানি ইয়া করে ফেলবো। একদম 1 ফোঁটা পানির জন্য প্লাম্বিং লাইনে না থাকে, এই জন্য প্রেশারাইজ করব, প্রেশারাইজ করে পানি সব সরাই ফেলবো। এবং প্রেশার টেস্ট করব আমাদের জেনারেটর দিয়ে, প্রেশার টেস্ট করব যে কোনো একটা প্লাম্বিং লাইনের মধ্যে দিয়ে প্রেশার টেস্ট করব যেন। এবং 30 থেকে 40 প্যাসকেল চাপ দিব, 15 মিনিট চাপ দিব। চাপ দেওয়ার পরে যদি প্রেশার যদি হোল্ড করে, তার মানে প্লাম্বিং লাইনে কোনো ড্যামেজ নাই। আর যদি প্লাম্বিং লাইনে ড্যামেজ থাকে তাহলে আমরা প্লাম্বিং ইন্সপেকশনের বিল দিব, একটা লাইসেন্স প্লাম্বার আইসা ইন্সপেক্ট করবে। এবং পোর অ্যান্টিফ্রিজ, অ্যান্টিফ্রিজ জিনিসটা কি, অ্যান্টিফ্রিজ হলো পানিকে আপনার ইয়া রাখে, বরফ হইতে দেয় না, পানিকে বরফ হইতে দেয় না। এই হলো পিঙ্ক কালার অ্যান্টিফ্রিজ আমরা ইউজ করব। কারণ প্রপার্টি সব জায়গা থেকে আপনি পানি সরাই ফেলতে পারবেন, কিন্তু টয়লেট বোল, ইংলিশ বাথরুমের বোল থেকে পানি সরাইতে পারবেন না। তো তখন ওই এই পানির মধ্যেই মূলত এবং সিঙ্কের মধ্যে, কমোডের মধ্যে সব জায়গার মধ্যে আমরা অ্যান্টিফ্রিজ দিব। আচ্ছা, তারপরে হলো টয়লেট ক্লিন করব, সিঙ্ক কমোডে অ্যান্টিফ্রিজ দিব এবং প্রত্যেকটা প্লাম্বিং লাইনের মধ্যে আমরা ভেন্টিলেশন স্টিকার পোস্ট করব এবং প্রপার্টির মেন ইলেকট্রিক লাইন অফ করে দিব। এই টোটাল প্রসেসটা হলো, এই টোটাল প্রসেসটা হলো উইন্টারেশন প্রসেস।
এই প্রসেসটা মানে প্রপার্টি ওয়াটার লাইন অফ করব, সব জায়গা থেকে পানি সরাবো, প্রেসার টেস্ট করব, ভেন্টিলেশন স্টিকার পোস্ট করব, অ্যান্টিফ্রিজ দিব পিঙ্ক কালারের, তারপর টয়লেট ক্লিন করব, তারপর ইলেকট্রিসিটি অফ করব। এই সব জিনিস ওয়াটার ওয়াটার হিটার গিজার থেকে পানি সরাবো, সব জিনিস যখন করব, এটা হলো একটা প্রপার উইন্টারাইজেশন। এই এই জিনিসটা ঠিক উল্টাটাই হলো গিয়া ডিউইন্টারেশন। ডিউইন্টারেশন প্রসেসটা কি? প্রেসার টেস্ট করব, পানির লাইন খুলে দিব, ঠিক আছে, সব স্টিকার টিকার রিমুভ করে দিব, এটাই হলো ডিউইন্টারেশন। এখন ছবিতে আপনাকে দেখায় যে এটা হলো ফার্নেস, এই যে ডিউরিং ছবি সেমন্টারেশন করতেছে। তারপরে এটা হলো বয়লার। আচ্ছা, লন মেনটেনেন্স। লন মেনটেনেন্স হলো আচ্ছা ভাই, একদিনে আপনি এত প্রেশার নিতে পারবেন? ভালো কথা, খাওয়া দাওয়া করছেন? আপনার কি হেডফোন নাই? আহ, সব খালি মেসেজে লেখেন হাই রে ভাই রে। আমার নিজেরই তো ক্ষুধা লেগে গেছে। আচ্ছা, এই আপনি আজকে অফ রাখেন, একদিনে আপনার এত কিছু দিলে আপনি মুখস্থ করতে পারবেন না, কারণ অনেক স্লাইড এখনো বাকি আছে। আমি আপনার স্লাইড দিয়ে রাখতেছি। কত নম্বর ক্লাস করা হয়েছে? আচ্ছা, আমি আজকে ক্লাস করাইছি হলো প্রসেসিং এর 3 নাম্বার। আজকে 3 নাম্বার করাইছি। ইন্ট্রোডাকশন ক্লাস। এই দুইটা স্লাইডই আমি আপনাকে দিয়ে রাখতেছি, কারণ আমার নিজেরই ক্ষুধা লেগে গেছে। আচ্ছা, কালকে 9টায় বসেন, 9টায় বসবেন কালকে। আপনার ক্লাস করানোর পরে এটার বাকি ক্লাস এবং বাকিগুলা ইয়া করে দিব না। ঠিক আছে ভাই, রাইখা দিই, আল্লাহ হাফেজ। আর হেডফোন নেন ভাই, এই মুখে মুখে মেসেজ দিয়েন না ভাই, মনে হয় আপনি বুবা, এরকম মনে হয়।
হেডফোন নেন, হেডফোন ছাড়া চলে নাকি এখন?